গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ক্লাসে। অলরেডি তোমার 3 দিন ক্লাস হয়ে গেছে, আর চতুর্থ দিনের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে হিস্ট্রি। মূলত আগেই বললাম হিস্ট্রি কাদের জন্য টার্গেট সাবজেক্ট, যারা আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স পরীক্ষা দেবে তাদের জন্য। আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের জন্য ম্যান্ডেটরি সাবজেক্ট। এছাড়া অবশ্যই আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য কাজে লাগবে। অর্থাৎ যারা আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আলাদা করে হিস্ট্রি পড়ার দরকার পড়বে না, কারণ তার থেকে আমরা অনেক বেশি পড়বো। কিন্তু যাদের দরকার নেই, মানে যারা ধরো আপার প্রাইমারি টেট সায়েন্স দেবে বা প্রাইমারি টেটের পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু দরকার রয়েছে হিস্ট্রিটা। ঠিক আছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। স্যার অলরেডি জয়েন করে গেছেন। আমরা একদম সময় নষ্ট করবো না। যেটা বারবার বলা, তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে কিন্তু কমেন্ট বক্স খোলা থাকছে, ইন কল মেসেজ বা চ্যাট অপশন। তো সেখানে তোমরা শুধুমাত্র তোমাদের মানে যতটুকু প্রয়োজন সেটুকুই জানাও, অপ্রয়োজনে মেসেজ করার দরকার নেই। এছাড়া তোমাদের কাছে রিয়াকশন খোলা থাকছে, সেন্ড রিয়াকশন তোমরা দিতে পারবে। তোমরা সে রিয়াকশন দিয়ে তোমাদের রেসপন্স জানাতে পারবে। ক্লাসটা একটু মন দিয়ে শোনো। আবারও বলছি যে হিস্ট্রি সাবজেক্টটা আমাদের আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স বা সিটেট পেপার 2 এর জন্য গুরুত্বপূর্ণ। দুটো ভাষাতে যেহেতু নোটস থাকবে, অন্য কোনো পার্থক্য নেই। আবারও বলছি, সিটেট পেপার 2 আর আপার প্রাইমারি টেট এর মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। অন্তত তুমি খালি চোখে কোনো পার্থক্য খুঁজে পাবে না। শুধুমাত্র পার্থক্য যদি বলো তাহলে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, যে সিটেট বাংলায় কোশ্চেন হয় না, আর আমাদের আপার প্রাইমারি টেট বাংলাতে তো কোশ্চেন পাবে, ইংলিশেও পাবে। তো সেই জন্য আর কি বলছি যে একটু আমি বলবো প্রথমে মন দিয়ে শোনো। সিটেটটাকে অবশ্যই টার্গেট রাখো সবাই, কারণ সিটেট হলে আগামীতে অন্যান্য পরীক্ষাগুলো, এই যেমন রিসেন্ট ইএমআরএস হচ্ছে, DSSS দুটো ফর্ম ফিল আপ চলছে এখন, জানুয়ারি নাগাদ কেভিএস আসবে। এই ফর্মগুলোতে অন্তত নিজেকে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে যে টিজিটি বলে যে এটা রয়েছে, পোস্ট রয়েছে, তো সেখানে কিন্তু সিটেট পেপার 2 ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, পিজিটির জন্য যদিও কোনো সিটের দরকার পড়ে না, সেক্ষেত্রে তোমার অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে। তো এই জায়গাগুলো আর কি আমি পরবর্তীতে আবার কথা বলবো। অলরেডি 8টা 1 হয়ে গেছে, আমি আর এই নিয়ে কোনো ডিসকাশনে যাচ্ছি না। ক্লাসটা মন দিয়ে করো, ক্লাসের পর আমি বাকি কথা বলবো। বেশ কিছু কথা বলার আছে, সেগুলো আমি তোমাদের সাথে বাকি কথা বলবো আগামীকালকে ক্লাস বা অন্যান্য সবকিছু নিয়ে। আমি ক্লাসের পর কথা বলবো। আগে প্রথমে স্যারকে ক্লাসটা করতে দাও। একটু প্লিজ মন দিয়ে শোনো ক্লাসটা, একটু ধৈর্য রাখো। 1.5 ঘন্টা ক্লাসটা করলে আমি ডেফিনেটলি বলতে পারি যে তুমি একটা পথ খুঁজে পাবে। বা ওই যে যেটা বলছিলাম একদিন, যে আজকের ক্লাস করার পরও তোমার মনে হবে হিস্ট্রি আমি অনেক পড়েছি, অনেকে আমাকে হিস্ট্রি পড়িয়েছেন। কারণ আমরা হিস্ট্রি পড়িনি এমন কেউ নেই, মাধ্যমিক পর্যন্ত সবাইকে পড়তে হয়েছে, কিন্তু তোমার মনে হবে এইভাবে কেউ আমাকে হিস্ট্রি পড়ায়। ঠিক আছে, একটু ক্লাসটা মন দিয়ে শোনো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনি কন্টিনিউ করুন। আপনার মাইক্রোফোনটা মনে হয় মিউট করা আছে এখন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। ওদের দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে, ওরা শুধু কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারবে। থ্যাংক ইউ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার তো বললো সবই। তো দেখো, তোমরা যা যা জানতে হচ্ছে করবে, তোমরা কমেন্টে বলবে, আমি রিপ্লাই দেবো যতটা সম্ভব। ক্লাস রিলেটেড। দেখো, প্রথমেই বলি ইতিহাস। হ্যাঁ, এটা শুধু তো শুধু একটা যে অতীতের ইতিহাস নয়, এটা এরকম নয়। ব্যাপারটা ভবিষ্যতের একটা অন্য দিক দেখায় আমাদের ইতিহাস সাবজেক্টটা। হ্যাঁ, তো মূলত তোমরা যে পরীক্ষার জন্য তোমরা এগোচ্ছ, মূলত তোমাদের একটা পদক্ষেপ। এটা ধরে রাখো, আজকের ক্লাসটা একটা লেকচার হিসাবে ধরো না। এটা একটা তোমাদের শিক্ষকতা, ধরো তোমরা একটা প্রথম অধ্যায়। হ্যাঁ, আজকে থেকে শুরু করো, কালকে আজকে করে নয়, আজকে থেকেই শুরু হোক। এর সাথে সাথে সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। এই বলে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। সবাই মন দিয়ে শুনবে ক্লাসটাতে, যেখানে যা অসুবিধা হবে কমেন্টে বলবে। আমরা আজকে সিলেবাসটাকে টোটাল ডিসকাশন করব।
চ্যাপ্টার গুলো পড়বো, ইংলিশ বাংলা দুটোতেই থাকবে। হ্যাঁ, একদম সহজ ভাবে বোঝার চেষ্টা করব। কি যেখানে বুঝতে পারবে না বলবে, আমি কমেন্ট অলরেডি খোলা রেখেছি, আমি কমেন্টের রিপ্লাই দেবো। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করা যাক। আজকে ফার্স্টে আমরা আলোচনা করব আমাদের ইতিহাসের সিলেবাস নিয়ে। টোটাল সিলেবাসটা, এন্টায়ার সিলেবাসটা আমাদের কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা সাবজেক্টের চ্যাপ্টারে ঢুকবো, চ্যাপ্টারের এমসিকিউ করব। হ্যাঁ, সাথে সাথে আমরা আরো ইতিহাসের সামনের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর ক্লাস হবে, খুব ভালোভাবে ক্লাস হবে। তোমরা নোট করো এবং সাথে প্রশ্ন করো যেখানে বুঝতে পারবে না। এমন নয় যে আজকের ক্লাস আজকের জন্যই, পরের দিনে যদি এই ক্লাস থেকে কোনো কনফিউশন থাকে পরের ক্লাসেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারবে। আমাকে নয়, মাস্টারজি যে কোনো ক্লাসে তোমরা এই জিনিসটা রিপিট হয়। হ্যাঁ, এবং ক্লাসের শেষে তোমরা প্রিন্টেবল নোট, হ্যাঁ, ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেরই একই সাথে প্রিন্টেবল নোট, আমি যেগুলো এমসিকিউ করাবো সেগুলো সব একসাথে পাবে। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো কোশ্চেন, মানে বাড়তি কোনো কোশ্চেন করো না যে স্যার নোট পাবো কিনা, স্যার ইংলিশে পাবো কিনা, স্যার বাংলায় পাবো কিনা, যেগুলো আমরা জেনারেলি করে থাকি। হ্যাঁ, তো সেগুলো না করে এই অধ্যায়ে যা কোশ্চেন থাকবে শুধুমাত্র এখান থেকেই আমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে সিলেবাসে ফার্স্টে ঢুকবো। সিলেবাস থেকে যার যা কোশ্চেন থাকবে, হ্যাঁ, এই টপিক রিলেটেড, হ্যাঁ, সমস্ত কিছু আমরা টপিক গুলোকে যেমন আলোচনা করব, আর তার সাথে সাথে এই টপিকের থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে সেই জায়গাটাতে আমাকে কমেন্টে বলবে, আমি দেখবো। দেখো, এখানে আমরা ইতিহাস পড়তে গেলে আগে আগে আমরা দেখি কি ইতিহাসটা অনেক বড় একটা সাবজেক্ট, অনেক বেশি কিছু আমাদের আলোচনা করতে হয়। কিন্তু আমরা যদি একটু ইন্টারেস্ট নিয়ে পড়ি না, তাহলে ইতিহাস কিন্তু অনেকটা সহজ ভাবে আমাদের অনেকগুলো মানে দিক আমাদের খুলে দেয়। আমাদের সাবজেক্টটাকে আমাদের খুব কঠিন মনে হয়, কারণ আমরা ইতিহাসটাকে খুব বড় করে দেখি। আমরা ইতিহাসের চ্যাপ্টার হিসাবে দেখি, আমরা টপিক হিসাবে কেউ দেখি না। যার জন্য আজকে আমি দেখিয়েছি তোমাদেরকে, চ্যাপ্টারও দেখিয়েছি, আমরা টপিকও দেখিয়েছি। এবং প্রতিটা টপিক তোমরা মিনিমাম যাদের এখন যা কোয়ালিফিকেশন আছে, প্রত্যেকে এই টপিকটা কোনো না কোনো কোশ্চেন তোমাদের জানা। এই যে আমি যে 47টা টপিকে সুন্দরভাবে তোমাদের সামনে এনে দিচ্ছি, এই কটা টপিক থেকেই তোমাদের কোশ্চেন থাকবে। এর বাইরে একটা কোশ্চেনও থাকবে না, এর দায়িত্ব এবং দায়ভার আমি নিচ্ছি। এর বাইরে থেকে একটা কোশ্চেন, সিঙ্গেল কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকবে না। ঠিক আছে, এর আগেও বহু ছাত্রছাত্রীরা এখান থেকে পাস করেছে, যারা এখন অলরেডি চাকরি করছে। ঠিক আছে, তোমরাও চাকরি পাবে এবং আগামী দিনে তোমরা দেখবে এই 47টা টপিকের বাইরে আমাদের কোনো টপিক নেই। কাজে ইতিহাসকে আজকে থেকে চ্যাপ্টার ওয়াইজ না করে কম্পারেটিভ লাইনে তোমরা শুধুমাত্র টপিক ওয়াইজ পড়ো। ঠিক আছে, চলো, যে যা বিষয় করবে যেখানে আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো। দেখো, প্রথমেই আমি যদি দেখি তো আমাদের বইতে আছে প্রাগৈতিহাসিক সভ্যতা বা প্রাচীন সভ্যতা। ঠিক আছে, এখানে আমরা কি কি পড়বো? আমরা মেহেরগড় সভ্যতা পড়বো, সিন্ধু সভ্যতা পড়বো ও আর্য সভ্যতা পড়বো। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা একই ব্যাপার রয়েছে, আর্য সভ্যতা বৈদিক সভ্যতা। এই সভ্যতাগুলো, যেমন ধরো আমরা যদি দেখি এখানে মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা দেখো, আমি ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলোকে তোমাদের বলছি, বুঝতে পারবে। বর্তমানে ধরো এখান থেকে মেহেরগড় সভ্যতা থেকে কি কি কোশ্চেন আসে এখন, বর্তমানে এটি কোথায় অবস্থান? আমাদের খুব বেশি কোশ্চেনটা আসে, তো বর্তমানে এর অবস্থান হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের কোথায় স্যার? বেলুচিস্তানে। পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে একটি অবস্থিত। এটা কি ভিত্তি ছিল স্যার? এটা কৃষি ভিত্তিক বসতি ছিল এখানে। আচ্ছা, এটার আনুমানিক কত বছর আগে? 7000 খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, বিসিতে। তো এরকম ধরনেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, মূলত এরা কি কৃষির পাশাপাশি আর কি করতো স্যার? কৃষির পাশাপাশি এরা পশুপালন করতো। তা তোমাকে এখান থেকে গুড়ি কোশ্চেন কি দিতে পারে? মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত বর্তমানে? বেলুচিস্তান, পাকিস্তানে। ঠিক আছে, এর থেকে বেশি তো হাতি ঘোড়া কিছু দেবে না তোমাদের। যেমন ধরো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যদি আমরা দেখি, তো সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাসাগরের সিন্ধু সভ্যতা একটা প্রথম নগর সভ্যতা বলা যেতে পারে। সিন্ধু সভ্যতাকে কি বলতে পারি আমরা? প্রথম নগর সভ্যতা, ফার্স্ট নগর সভ্যতা বলতে পারি আমরা সিন্ধু সভ্যতাকে। ঠিক আছে, এর এসে কত হয়েছিল স্যার? 2500 বিসি। ঠিক আছে, প্রধান নগরী এর মধ্যে সিন্ধু সভ্যতার মধ্যে হরপ্পা রয়েছে, মহেঞ্জোদারো রয়েছে, লোথাল রয়েছে, কালীবঙ্গাল রয়েছে, আমরি রয়েছে। এই এই ছোট ছোট নগরগুলো শুধু কি 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 পড়তে হবে স্যার? কি আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার হয়েছে, আর এই নগরের কিছু বৈশিষ্ট্য। আমরা ধাপ পিটিয়ে একাধিক পড়ি, কিন্তু 15-16টা পার্ট থেকে আমরা যদি এই নগরগুলো থেকে পড়ে নিই জাস্ট 4-5টা লাইন,
আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ওর মধ্যে থেকেই আমাদের সবার কোশ্চেন থাকবে। যেমন দেখি আমরা যদি এইটার মধ্যে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা, এই আর্য সভ্যতা বৈদিক সভ্যতা কি, আর্যদের আগমন, ভারতে বৈদিক যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব কত থেকে, 1500 থেকে তোমার হচ্ছে কি 600 অব্দের মধ্যে। এই টাইমটা চলে হচ্ছে বৈদিক সভ্যতা আমাদের। ঠিক আছে, আমাদের এই টাইমটাতে আমাদের বৈদিক এই সময় প্রাথমিক পর্যায়ে যদি দেখি সমাজে কি গবাদি পশু, যাগযজ্ঞের প্রবণতা, হ্যাঁ, এই সভ্যতা থেকে মূলত আবিষ্কার হয়। এখানে এই সভ্যতার প্রধান গ্রন্থ জিজ্ঞাসা করা হয়, যেমন হচ্ছে প্রধান গ্রন্থ কি ঋগ্বেদ। এই যে টোটাল ইন্টায়ার পার্টটা, এটা আমাদের ভয় দেখিয়ে এই যে প্রাগৈতিহাসিক প্রাচীন সভ্যতা বলে আমাদের দাগিয়ে দেওয়া হয়, কিন্তু এখান থেকে আমাদের সম্পূর্ণটা পড়তে হয় না। আমি বারবার বলছি, ওই মোটা মোটা বই, মোটা মোটা থিওরি আমাদের আওড়াতে হয় না। এখান থেকে সামান্য ছোট 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 যে জিনিস আমরা অল্প অল্প করে একটা 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 করে পার্ট ছোট ছোট করে জাস্ট টপিক ওয়াইজ শেষ করব। আমি বারবার বলছি, চ্যাপ্টার ওয়াইজ নয়, টপিক ওয়াইজ আমরা শেষ করব। ঠিক আছে, যেমন দেখো এই যে বড় একটা চ্যাপ্টার আমাদেরকে করে দিয়েছে প্রাচীন ভারতের মধ্যেই রাজ্য ও রাজার এবং সাম্রাজ্য। এই টপিক গুলোতে আমরা দেখো ছোট্ট ছোট্ট করে টপিক গুলোতে ঢুকি, আমরা তোমরা নিজেরাই বুঝতে পারবে এই টপিক গুলোতে স্যার আছে কি। যেমন যদি আমরা দেখি ষোড়শ মহাজন পদ, ঠিক আছে, 16টা মহাজন পদ ছিল। ঠিক আছে, সেই শক্তিশালী সেই মহাজন পদে রাজ্য বা মহাজন গঠিত হয়েছিল। এদের মধ্যে একটা যুদ্ধ হয়, শেষ পর্যন্ত আমরা 4টে মহাজন পদের অস্তিত্ব পেয়ে থাকি, মানে ছিল আর কি। হ্যাঁ, এদের মধ্যে নিজেদের যেমন মগধ, কাশী, কৌশল, বৎস, অঙ্গ, এরকম ধরনের। হ্যাঁ, এদের মধ্যে থেকে শেষ পর্যন্ত যে মহাজন পদটি টিকে ছিল সেটা হচ্ছে মগধ। এই ষোড়শ মহাজন পদ থেকে কি আছে, ষোড়শ মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জনপদ কোনটা ছিল, মহাজন পদ কোনটা ছিল, তো তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে মগধ। এটার জন্য এই পুরো ষোড়শ মহাজন পদ আমাদের পড়ার কোনো দরকার নেই, জাস্ট টপিকটাকে আমাদের পড়তে হবে। আমি বারবার বলছি এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নাও যে কোনোভাবেই আমাদের পুরো পড়ার প্রয়োজনীয়তা নেই। আমরা টপিক ওয়াইজ যদি আমরা এগোই, এই টপিক গুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে। এই 47টা টপিকের বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন, সরি এক্সকিউজ মি, একটা কোশ্চেনও আমাদের আসে না। ঠিক আছে, যদি আমরা দেখি মগধ, মগধের বর্তমান কোথায় অবস্থিত, মগধ তোমরা নিজেরাও জানো। মগধ বর্তমানে সরি বর্তমানে এটা বিহারে অবস্থিত। কোথায় মগধ অবস্থিত স্যার? বিহারে। বর্তমান অবস্থান কোথায় এর? বিহারে। ঠিক আছে, এর রাজা রাজা যদি দেখি তাহলে বিম্বিসার ছিল, অজাতশত্রু ছিল, মহানন্দ ছিল, এরা সবাই হচ্ছে এর ভিত্তি স্থাপন করেছিল। মগধের রাজধানী থেকে কোশ্চেন আসে, মগধের রাজধানী হচ্ছে রাজগৃহ। রাজগৃহ, ঠিক আছে। তো তোমরা কমেন্টে আমাকে বলবে সবাই ঠিকঠাক বুঝতে পারছো কিনা, আমি যেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা তোমরা সবাই বলবে যে বুঝতে পারছো কিনা সঠিকভাবে। তোমাদের এই থাম্বনেল দেখে আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো বুঝতে পারছো। রিয়া, তারপরে অনেকেই নাম দেখছি, সোনালী, চমক, ঠিক, চমক চমক, ঠিক আছে। চলো চলো, সবাই যখন বুঝতে পারছো খুব ভালো লাগছে। তো মগধ সম্পর্কে আমাদের বেশি কিছু নয়, সামান্য সামান্য জিনিসগুলোকে একদম আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর দরকার নেই, বুঝতে পেরেছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা। দেখো এই মগধ পড়লাম, তারপরে ধরো পড়বো আমরা নন্দ বংশ সম্পর্কে। ঠিক আছে, মগধের শেষ, মানে মগধের যদি একদম আমরা ইন পজিশনে দেখি, মগধের শেষ দেশীয় রাজবংশগুলো মহানন্দ ছিল প্রায় রাজা, মহাপদ নন্দ। নন্দ বংশের প্রশাসনের শক্তি বা অর্থনৈতিক ছিল প্রচুর পরিমাণে। ঠিক আছে, এই নন্দ বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে ধননন্দ। এখান থেকে একটা ছোট্ট গল্প বলি, আমি এই গল্পের আকারেই তোমাদেরকে পড়াবো। এই নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ। এই নন্দ বংশের ধননন্দেরই কাছে তার বাড়িতে কাজ করতে হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মা। ঠিক আছে, এর মাকে তখন যখন তাড়িয়ে দেওয়া হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরছে, এই মুহূর্তে নন্দবংশ আক্রমণের জন্য আলেকজান্ডার চলে আসে। তো আলেকজান্ডার আক্রমণ করতে পারে এই আশঙ্কায়, ঠিক আছে, কৌটিল্য তো তখন নন্দ রাজার কাছে যায়, ধননন্দের কাছে, বলছে যে আপনি আপনার এরকম রাজ্য ইসে করে দিতে পারে, মানে দেশ আক্রমণ করতে পারে। তো ধননন্দ বলছে যে কেন আক্রমণ করবে, আমার যা সৈন্য সামন্ত আছে। পরবর্তী ক্ষেত্রে সে করে উনি, যখন ধননন্দ এসেছিল, বলছে আপনি আগে থেকে ইসে হন। তখন ভারতে বিভিন্ন জায়গায় তার আক্রমণ চলছে। তো
তো তখন তাকে রাজসভা থেকে বার করে দেয়। সে তখন এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে একটা সাম্রাজ্য গড়ে তোলে এবং নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে। সেখান থেকে উৎপত্তি হয় মৌর্য বংশ। এই মৌর্য বংশের নাম হয় এই চন্দ্রগুপ্ত মৌর্যের মা মৌর্যের নাম অনুসারে। ঠিক আছে, তো এখান থেকে নন্দ বংশ থেকে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কি আছে, নন্দ বংশের শেষ রাজা কে ছিল? নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ। ঠিক আছে, এরপরেই চলে আসে হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশ প্রতিষ্ঠা হয় কত? 321 বিসিতে, খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়। আর মৌর্য বংশের রাজধানী তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে পাটলিপুত্র। পাটলিপুত্র, আমার হাতের লেখাটা একটু বাজে, কষ্ট করে পড়ে নিও। ঠিক আছে, পাটলিপুত্র, সরি পাটলিপুত্র, তো পাটলিপুত্র। অশোকের শাসনকালে এই সাম্রাজ্য খুব বেশি, যদি বলা হয় যে কার শাসনকালে এই সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তারিত, অশোকের। অশোকের সময় যুদ্ধ যদি বলা হয় তাহলে কলিঙ্গ যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, কলিঙ্গ যুদ্ধ থেকে আমাদের কোশ্চেন আসে। হ্যাঁ, এরপরেই আমরা মৌর্য সাম্রাজ্য পড়ার পরেই আমরা চলে যাব কুষাণ সাম্রাজ্যে। আমরা কি পড়বো? কুষাণ সাম্রাজ্য। যদি কুষাণ সাম্রাজ্য আমরা দেখি, কুষাণ সাম্রাজ্য কি প্রথম শতকে, হ্যাঁ প্রথম শতকে উত্তর পশ্চিম ভারতের খুব ক্রিটিক্যাল এই জায়গাটা, যে ভারতের কোন দিকটা, ভারতের হচ্ছে উত্তর পশ্চিম। হ্যাঁ, তখন কিন্তু ভারতের ম্যাপ আর এখনের ভারতের ম্যাপ কিন্তু সেম নয়। তখনের সময় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এই কনিষ্কদের ভারতের এই তাদের সাম্রাজ্য গড়ে। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে কনিষ্ক, কুষাণ বংশের। যিনি কোন ধর্মের ছিলেন? তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের। কোন কোন ধর্মের প্রতিপালক ছিলেন তিনি? বৌদ্ধ ধর্ম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন গুলো বারবার দেয়। আমি তোমাদের সাথে সিলেবাসের সাথে সাথে এই টপিক গুলোর বেস্ট কোশ্চেন গুলোকে আলোচনা করছি আজকে। যেখানে বুঝতে পারবে না, বারবার বলছি, আমাকে জানাবে। এই কুষাণ সাম্রাজ্য আমরা পড়ার সাথে সাথে আমরা চলে যাব সাতবাহন বংশে। হ্যাঁ, এই সাতবাহন বংশ সম্পর্কে আমরা, সাতবাহন বংশ হচ্ছে দক্ষিণ ভারতের শক্তিশালী সাম্রাজ্য। এটা মূলত হচ্ছে সাউথার্ন পার্টে, ভারতের সাউথার্ন পার্টে এই দক্ষিণ মানে সাতবাহন বংশ শক্তিশালী, অন্যতম শক্তিশালী রাজবংশ এটা হয়েছে। বর্তমানে পাইথান জায়গাটার বর্তমান প্রাথমিক যে নাম, ঠিক আছে। সাতবাহন রাজারা কোন অঞ্চলে বাস করতে, এটা খুব বেশি দেয়, যার জন্য আমি কোশ্চেনটা তোমাকে বললাম। তখন তোমাদের হবে হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত মাথায় রাখবে, সাতবাহন সাম্রাজ্য কোথায় ছিল? দক্ষিণ ভারতে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা বলবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, চলো হর্ষাঙ্ক বংশ বা হর্ষ বংশ। গুড। এরপরে পড়বো হর্ষাঙ্ক বংশ বা হর্ষবর্ধন। তোমরা হর্ষাঙ্ক বংশ যখনই বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হর্ষবর্ধন সম্পর্কে তো আমাদের পড়তেই হবে। তা এই সম্পর্কে একটা লেখা রয়েছে, সেটা হচ্ছে হর্ষচরিত। তোমাদের খুব কমন কোশ্চেন, তোমরা নিজেরাই বলতে পারবে যে এর রচয়িতা কি। এর রচয়িতা হচ্ছে বাণভট্ট। ঠিক আছে, তো এরকম। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, এই হর্ষবর্ধন বা হর্ষাঙ্ক বংশ এরা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিল? আমাদের খুব দেয়, এরাও ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। ঠিক আছে, মূলত এরা কি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। তোমাদের হাত তোলা এবং থাম্বনেল দেখে, মানে এসে দেখেই মানে থামস আপ দেখেই মনে হচ্ছে তোমরা ক্লাসটা বুঝতে পারছো, আশা করি। চলো গুড। আচ্ছা, শশাঙ্ক। এরপরে টপিক হচ্ছে আমাদের শশাঙ্ক। দেখো, সব ইসেতে যে আমাদের পড়তে হবে নাই। সপ্তম শতকে গৌড়ের, বর্তমানে পশ্চিমবঙ্গ, গৌড় বলতে বর্তমানে পশ্চিমবঙ্গ, শাসক ছিল হচ্ছে এই শশাঙ্ক। তিনি প্রথম স্বাধীন বাঙালি রাজা ছিলেন। পলাশী যুদ্ধে বহু পূর্বে বাংলাকে ঐক্যবদ্ধ করেছিলেন যিনি, তার নামই হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন রাজা হিসেবে কোশ্চেনটা দেখবা তোমরা প্রিভিয়াস ইয়ারে বা PYQ যদি তোমরা দেখো বিভিন্ন পরীক্ষার, আমি তোমাদের পার্টিকুলার এই পরীক্ষা ওই পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবে বাংলার সর্বশ্রেষ্ঠ রাজা বা বাংলার প্রথম স্বাধীন রাজা কে, তোমাদের প্রচুর কোশ্চেনটা আসে, দেখবে উত্তর আছে কি শশাঙ্ক। এটা ছিল তোমাদের 11টা টপিক, যেটা আমি জাস্ট একটা সেকেন্ডে বললাম, তো মানে কয়েকটা মিনিটের মধ্যে, মানে 15 মিনিটের মধ্যে তোমাদের এই 11টা টপিক বললাম আমি। এবং 11টা টপিকের থেকে যে কোশ্চেন গুলো বেস্ট আসে তোমাদের, আমি সেই বেস্ট কোশ্চেন গুলো তোমাদেরকে বলছি। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা কি মধ্য ধর্ম এবং ধর্মীয় আন্দোলন বা প্রাচীন মধ্যযুগের পাকে, যেখানে আজীবক ধর্ম
জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই তিনটে ধর্মকে আমরা পড়বো। স্যার, আমরা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম সম্পর্কে জানলেও এই আজীবক ধর্ম সম্পর্কে আমরা খুব একটা জানি না, তাই তো? এই ধর্মটি প্রতিষ্ঠা করেছিলেন মখলির পুত্র গোসল। হ্যাঁ, আজীবক ধর্ম বা ভাগ্য নির্ধারণে বিশ্বাস করতো, মানে ধর্ম এবং ভাগ্য নির্ধারণে এইসব বিষয়ে তারা খুব বিশ্বাস করতো। এবং জৈন এবং বৌদ্ধ ধর্মে, পরবর্তী যে দুটো ধর্ম বলছি, এই দুটো ধর্মের তারা সমসাময়িক ছিল, মানে বলতে পারো এই তিনটে ধর্মই একই টাইমে আমাদের ইন্ডিয়াতে বিলং করতো। ঠিক আছে, আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? মখলি, সরি, মখলির পুত্র গোসল। নামটা আমি লিখে দিচ্ছি, সে হচ্ছে গোসাল। হ্যাঁ, মাথায় রাখবে নামটা। ঠিক আছে, তো এইখান থেকে শুধু এই আজীবক ধর্ম থেকে এই কোন ধর্মের সমসাময়িক এটা দিয়ে দেয়, মানে তোমাকে ধরো অপশনে দিয়ে দিল অপশন এ, অপশন বি, এটা আজীবক কোন ধর্মের সমসাময়িক ছিল, অপশন দিয়ে দিল এ জৈন ধর্ম, এ বি দিয়ে দিল এটা, সি দিয়ে দিল দুটোই, দিয়ে দিল কোনটি নয়। কি বললাম বুঝতে পেরেছো তো? এইভাবে আমাদেরকে বুঝতে হবে। কেউ কি কোনো কমেন্ট করছো? এক সেকেন্ড একটু লক্ষ্য করি আমি। হুম, তো কোনো কমেন্ট করছে না। চলো, কমেন্ট কারোর পাচ্ছি না, চলো ঠিক আছে। তো এই তিনটে ধর্ম খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মোটামুটি যদি আমরা পরীক্ষায় যদি দেখি পুরো হিস্ট্রিরও কোশ্চেন এসে, তো এখান থেকে মোটামুটি একটা পার্সেন্টেজ কোশ্চেন আমাদের আসে। ঠিক আছে, তো এখানে এই প্রথমে যেমন আমি আজীবক ধর্মের কথা বললাম, সেরকম ধরো জৈন ধর্মের ক্ষেত্রে আমরা দেখি জৈন ধর্ম কি আছে। জৈন মহাবীর, যাকে আমরা বর্ধমান বলে থাকি, তিনি ছিলেন কততম তীর্থঙ্কর? তিনি ছিলেন আমাদের 24তম তীর্থঙ্কর মহাবীর। খুব আমাদের কোশ্চেনটা দেয়। ঠিক আছে, আমাদের 24তম তীর্থঙ্করের নাম কি? তার মূল ইস্যু ছিল হচ্ছে অহিংসা, সত্য, অপরিগ্রহ নীতির উপর ভিত্তি করে মূলত তিনি এই ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, জৈন ধর্মকে। তারপরে আমাদের টপিক কি আছে? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কি আমরা জানি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গৌতম বুদ্ধ এই ধর্মের প্রতিষ্ঠা করেছিল। 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ এর শিক্ষা দেওয়ার মূল নীতি ছিল এই বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তা এখান থেকে প্রশ্ন কি আছে স্যার? এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কি? আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ, দুটোই কিন্তু মাথায় রাখবে। ভিত্তি কিন্তু এটার একটা নয়, দুটো ভিত্তি, একটা 4টি আর্য সত্য আর 2 হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এমনও হতে পারে আগের কোশ্চেনটার মতো এ বি বলে দিল, অপশন দুটোই দিল, আবার কোনোটিই নয় বললো। এগুলো কিন্তু মাথায় রেখে কাজ। সেই কারণে আমি খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। চলো, তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে যদি মনে হয় যে স্যার আবার আরেকবার রিক্যাপ করে দিন আমাকে এই জায়গাটা, অবশ্যই আমাকে বলবে, আমি কমেন্টের দিকে দেখছি। তাহলে 2-3 বার কমেন্ট করো, কোনো অসুবিধা নেই আমার। হ্যাঁ, আজকে স্পিকারে কেউ আসবে না, দয়া করে আমাকে কমেন্ট করবে, আমি বুঝতে পারবো এবং বলবো তোমাদের অবশ্যই, কেন আমি অবশ্যই তোমাদের ক্লাস করাতে করাতে তোমাদের কমেন্টও দেখছি। ঠিক আছে, চলো। এরপরের টপিক হচ্ছে আমাদের গুপ্ত যুগ, যেখানটা পুরোটাই একটা চ্যাপ্টার করে দিয়েছে। চ্যাপ্টার করে কি বলছে? গুপ্ত যুগ ও উত্তর ভারত। কিন্তু আমাদের পুরো উত্তর ভারত পড়তে হয় না, আমাদের বোকার মতো আমরা একাধিক পড়ে যাই, কিন্তু শুধুমাত্র গুপ্ত যুগ থেকে এখানে কোশ্চেন আসে। যেমন গুপ্ত যুগের ক্ষেত্রে 320 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিল। এখানে এটি ভারতের স্বর্ণযুগ, এটা মাথায় রাখতে হবে। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। কারণ কি স্যার? শিল্প, সাহিত্য, বিজ্ঞান এই তিনটে দিকে খুব বেশি উন্নতি করেছিল এই গুপ্ত যুগ। যার জন্য দেখবা তোমাদের অপশনে দিয়ে দেবো, এদের মধ্যে নিম্নে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়। আচ্ছা, কেন যদি বলা হয় কোন বিষয়ে তারা উন্নত করেছিল, যদি বলা হয়, এক হচ্ছে মাথায় রাখবে যে 1 নাম্বার হচ্ছে তাদের শিল্প, 2 নাম্বার কি মাথায় রাখবে? সাহিত্য, 3 নাম্বার কি মাথায় রাখবে? বিজ্ঞান বা সায়েন্স। এই তিনটে বিষয়ে তারা উন্নতি লাভ করেছিল। ঠিক আছে, এরপরেই আমরা পড়বো হচ্ছে পাল বংশ বা পাল যুগ। যেটাকে আমরা বলছি হচ্ছে পাল যুগ না বলে আমরা কি বলি এখানটায়? মধ্যযুগীয় রাজবংশ। যখন এই বংশ, তারপরে হচ্ছে ওই যে উত্তর ভারত, দক্ষিণ ভারত, তখনই আমাদের মধ্যে একটা ভয় চলে আসে ইতিহাসে। এবার তার মানে মনে হয় অনেক বড়, না অনেক বড় নয়, ছোট ছোট। দেখবে আমি যখন তোমাদের ক্লাস করাবো বা আমরা যখন তোমাদের ক্লাস করাবো, আমরা স্যারেরা, তখন আমরা টপিক ধরে ধরে করাবো। হয়তো ক্লাস করানোর ক্ষেত্রে আমরা চ্যাপ্টারের নাম লিখতে পারি, কিন্তু আমরা টপিক ওয়াইজ, আমরা যখনই একটা টপিক শেষ হয়ে যাবে, ধরো আজকে আমাদের গুপ্ত যুগ টপিকটা শেষ হলো, তো সেই দিনকেই আমরা তার এমসিকিউ করাবো, সাথে সাথেই আমরা এমসিকিউ করাবো।
শুধু এমসিকিউ করাবো না স্যার, আমরা যে নোটটা দেবো তার মধ্যেও এমসিকিউ থাকবে। স্যার এমসিকিউ কি বাংলায় হবে না ইংলিশে হবে, তোমাদের প্রশ্ন থাকতে পারে। ইংলিশ বাংলা দুটোতেই হবে। স্যার শুধু কি দাগিয়ে দিয়ে ছেড়ে দেবেন? মানে এমসিকিউতে যদি আমাদের কনফিউশন থাকে তাহলে কি করবো স্যার আমরা? তার জন্য এক্সপ্লেনেশন থাকবে। এক্সপ্লেনেশন কিসে থাকবে স্যার? ইংলিশ বাংলা দুটোতেই এক্সপ্লেনেশন থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমরা যে প্রিন্টেবল নোটটা পাবে না, সেই নোটটাতে যাতে তোমাদের কনফিউশন না হয়। আজকে তোমরা মাস্টারজিতে পড়াশোনা করছো, পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন এই নোটটা পড়বে তখন যাতে সেই সময় যদি, যখন ধরো আমাকে হাতের কাছে পাবে না বা মাস্টারজিকে হাতের কাছে পাবে না, তখন যাতে তোমরা নোটটা দেখেই তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা টপিকে যাই। চ্যাপ্টারে নয়, মাথায় রাখবে প্রথম দিনই আমি বলছি আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো না, আমি টপিক ওয়াইজ পড়াবো। ঠিক আছে, যতক্ষণ না তোমাদের ক্লিয়ার হবে ততক্ষণ আমরা টপিক ওয়াইজ ক্লিয়ার করে যাব। ঠিক আছে, চলো এরপরে আমাদের আছে হচ্ছে পাল বংশ। পাল বংশ নাম আসলেই আমাদের গোপালের নাম মনে পড়ে। কেউ নিশ্চয়ই এখানে হয়তো থেকে থাকবে যার নাম গোপাল। ঠিক আছে, তো গোপাল ছিলেন যে পাল বংশের প্রথম রাজা। প্রথমেই কোশ্চেন দেয় পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? পাল বংশের প্রথম রাজা ছিলেন গোপাল। ধর্মপাল ও দেবপাল পাল যুগের সর্বোচ্চ সীমায় পৌঁছে নিয়েছিলেন। কোশ্চেনটা অবশ্যই আছে, সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার কোন দুই পাল রাজার আমলে হয়েছিল? তোমাদের উত্তর হবে দুজন ব্যক্তি কিন্তু, ধর্মপাল ও দেবপাল। যদি অপশনে ধর্মপাল থাকে তাহলে ধর্মপাল হবে অপশনে, আর যদি দেবপাল থাকে তাহলে দেবপাল হবে। আর আরেকটা কোশ্চেন আসে খুব, সেটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে গোপাল। যে গোপাল আছো সে জানো তুমি পাল বংশের প্রতিষ্ঠা করেছিলে। আচ্ছা, এরপরে হচ্ছে সেন বংশ। এরপরে আমরা পড়বো হচ্ছে সেন বংশ। এটা ছিল কিন্তু দক্ষিণ ভারতে, সেন বংশ তখন ছিল হচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে আমার হাতের লেখা খুবই বাজে, হ্যাঁ, আর তার মধ্যে আমার ডান হাতের একদম মেন আঙুলটাতে লেগেছে, যার জন্য আরো ছোট ছোট বিচ্ছিরি লেখা হচ্ছে। তাই কষ্ট করে পড়িনি, আমার ভয়েসটা শুনতে থাকো তাহলে ভালো হবে। এটা মূলত ছিল হচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের তিনটি প্রধান রাজ্য ছিল, চের, চোল আর পাণ্ড্য। ঠিক আছে, এক সেকেন্ড, একটু একটু হোল্ড করো। ঠিক আছে, চেল, চোল আর পাণ্ড্য যদি আমরা দেখি, দক্ষিণ ভারতে তিনটে এরকম রাজ্য এসেছিল। এক সেকেন্ড। আচ্ছা, আচ্ছা, পাল বংশের এই সময়, সরি আমি একটা জিনিস একটু ভুল বললাম, এটা দক্ষিণ ভারতে নয়। এক সেকেন্ড। পাল বংশের পতনের পর, এক সেকেন্ড আমি ভুল বলেছিলাম এটা। পাল বংশের পতনের পর যে বংশটা রাজত্ব করেছিল সেটাই হচ্ছে সেন বংশ। হ্যাঁ, সেন বংশের প্রধান রাজা কে ছিল, সেন বংশের বা প্রতিষ্ঠাতা কে ছিল যদি বলে আমাদের, সেন বংশের এসেছিলেন হচ্ছে গিয়ে তোমার বল্লাল সেন। মাথায় রাখবে, বল্লাল সেন। সেন বংশ বললেই তোমরা মাথায় রাখবে হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা কি। খুব কোশ্চেন আসে VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বল্লাল সেন। এই বল্লাল সেন থেকে একটা কোশ্চেন খুব আসে, কি কৌলিন্য প্রথা, সরি বা কুলীন প্রথা, এই এই প্রথার প্রবর্তন কে করেছিলেন? সেটাই হচ্ছে গিয়ে বল্লাল সেন। সেটা কে? সেটা হচ্ছে বল্লাল সেন। আচ্ছা, কেউ কি কিছু হ্যান্ড রাইজ করছো দেখি আমি, এক সেকেন্ড। এক সেকেন্ড, চলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি, আমি কি বললাম, কোথায় ছিলাম, সেন বংশ। তার সেন বংশের প্রতিষ্ঠাতা কে? বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? সেটাও বল্লাল সেন। ঠিক আছে, বা কুলীন প্রথা, অনেক জায়গায় দেখবো কৌলিন্য প্রথা রয়েছে, অনেক জায়গায় কুলীন প্রথা রয়েছে। এই প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন। আমরা পরে যদি যখন ক্লাসে যাব না, তখন এই কৌলিন্য প্রথা, কুলীন প্রথা এগুলো সম্পর্কে আমরা জানবো একটা একটা করে। হ্যাঁ, মাথায় রাখবো। এরপরেই চলে আসবো আমরা হচ্ছে গিয়ে সেন বংশ, এবং তার পরেই আসবো আমরা হচ্ছে দক্ষিণ ভারত সম্পর্কে। সরি, এখানটায় দক্ষিণ ভারতটা ডাবল হয়ে গেছে, দক্ষিণ ভারত সম্পর্কে। দক্ষিণ ভারতে কি পড়বো এই সময়? এই যে আমরা বললাম দক্ষিণ ভারত মানেই হচ্ছে চের, চোল এবং পাণ্ড্যদের সম্পর্কে সামান্য ছোট 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 কিছু টপিক। কাদের কাদের সম্পর্কে পড়বো আমরা? চের সম্পর্কে পড়বো, চোল সম্পর্কে পড়বো, আর কাদের সম্পর্কে পড়বো আমরা? পাণ্ডবদের সম্পর্কে। পাণ্ডবদের সম্পর্কে এই তিনটে সে সম্পর্কে আমরা পড়বো। এই রাজ্যগুলির মধ্যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল কিন্তু প্রবল। এই তিনটে রাজ্যের মধ্যে শুধুমাত্র লড়াই থাকতো তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে। ঠিক আছে, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের মধ্যে খুব বেশি লড়াই হতো। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা হচ্ছে পল্লব। দক্ষিণ ভারতের রাজ্যগুলো তিনটে রাজ্য তোমরা জানলে। পল্লব বংশ,
আচ্ছা, পল্লব বংশ থেকে একটা কোশ্চেন আছে, পল্লবদের রাজধানী কি ছিল? পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্জিপুরম। কি মনে থাকবে তোমাদের? কাঞ্জিপুরম। পল্লবদের রাজধানী ছিল কাঞ্জিপুরম। মহেন্দ্র বর্মন আর নরসিংহ বর্মন ছিল এই রাজবংশের, পল্লব রাজবংশের হচ্ছে বিখ্যাত রাজা। পল্লব যুগে দ্রাবিড় যে স্থাপত্যের ব্যাপক বিকাশ ঘটেছিল। তাহলে এখান থেকে বেস্ট কোশ্চেন কি কি আসতে পারে? এক হচ্ছে পল্লবদের রাজধানী কাঞ্জিপুরম, দুই আসতে পারে বিখ্যাত রাজা দুজন আছে, একজন মহেন্দ্র বর্মন আর একজন হচ্ছে নরসিংহ বর্মন। খুব মাথায় রাখবে এই দুটো। আর পল্লব যুগে হচ্ছে দ্রাবিড় স্থাপত্যের বিকাশ ঘটেছিল। জাস্ট এই তিনটে পয়েন্টই হচ্ছে বেস্ট কোশ্চেন আসে এখানে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। এরপরে হচ্ছে চোল রাজবংশ। এরপরে আমরা পড়বো আমাদের 20 নাম্বার টপিক, চোল রাজবংশ। দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য বা রাজধানী হচ্ছে তাঞ্জাবুর, যেটা হচ্ছে চোলদেরই সেন। তো রাজা চোল ও রাজেন্দ্র চোল, মানে রাজারাজ চোল আর কি, আর রাজেন্দ্র চোল ছিলেন এই যুগের হচ্ছে বিখ্যাত রাজা এই চোল রাজবংশে। চোল রাজবংশের আমাদের দুটো রাজা সম্পর্কে মেনলি পড়তে হবে। একটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে রাজারাজ চোল, আর একটা হচ্ছে রাজেন্দ্র চোল। একটা হচ্ছে রাজারাজ আর একটা হচ্ছে রাজেন্দ্র। এই দুই চোল সম্পর্কে আমাদের একটু বিস্তারিত পড়তে হবে। চোল রাজবংশের যদি তোমাদের বলা হয় যে বিখ্যাত রাজা কে ছিল, অনেকে এটা রাজেন্দ্র আর রাজারাজের মধ্যে কনফিউজ হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু বিখ্যাত রাজা বা প্রধান রাজা কিন্তু রাজারাজ হবে। আচ্ছা, যেটা তোমাদের অনেক ক্ষেত্রেই থাকে না, অনেক বইতে থাকে না, সেটা হচ্ছে গঙ্গ বংশ। একটা প্রশ্ন বললেই তোমরা বুঝতে পারবে এই গঙ্গ বংশে। ঠিক আছে, কোণারকের সূর্য মন্দির তোমরা অনেকেই নাম শুনেছো। কোণারকের সূর্য মন্দির কোন সময় নির্মাণ হয়? এটা হচ্ছে নরসিংহদেব নির্মাণ করেন, যে ছিল এই যে গঙ্গ বংশের প্রধান। ঠিক আছে, এই পূর্ব গঙ্গ রাজারা কলিঙ্গ, বর্তমান যেটা উড়িষ্যা, হ্যাঁ আমরা যেটা দেখি, সেখানে তারা শাসন করতেন এবং এই সূর্য মন্দির তারাই নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এই গঙ্গ বংশের যদি আমরা দেখি প্রাচীন রাজবংশগুলোর মধ্যে একটা অন্যতম বংশ, বিশেষ করে দক্ষিণ ভারত। ঠিক আছে, এই মানে পূর্ব গঙ্গ রাজারা কলিঙ্গ যেটা বর্তমানে আমাদের উড়িষ্যা, হ্যাঁ, সেখানে তারা মূলত শাসন করত। 21টা টপিক তোমরা কেমন বুঝতে পেরেছো আগে বলো, তারপরে আমরা নেক্সট 22 নাম্বার টপিকে যাব। রূপালী, চলো। মৌমিতা মন্ডল বলেছে, ঠিক আছে, চলো। রূপালী মন্দির, চলো একদম লাস্টেরটা বলুন। ভালো স্যার, লাস্টেরটাই গঙ্গ বংশ সম্পর্কে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, লাস্টেরটা বলে দিচ্ছি, যে কে বললে আমি বুঝতে পারলাম না, কে জানতে চাইলে লাস্টেরটা? আহ চোল রাজবংশটা বলুন, চোল রাজবংশ। আচ্ছা, চোল রাজবংশ সম্পর্কে তোমার দুটো টপিক একটু ভালো করে পড়তে হবে, একটা হচ্ছে রাজারাজ সম্পর্কে আর একটা হচ্ছে রাজেন্দ্র সম্পর্কে। তোমাকে যদি বলে বিখ্যাত রাজা বা প্রধান রাজা এই চোল রাজবংশের ক্ষেত্রে, একটু মাথায় রাখতে এই চোল রাজবংশের সম্পর্কে তোমাকে বিখ্যাত রাজা, তাহলে অবশ্যই রাজারাজ চোল, রাজারাজ চোল। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু রাজেন্দ্র চোল নয়। কেন নয় আমরা সেটা টপিকে গিয়ে আমরা আলোচনা করে শুনবো। আচ্ছা, লাস্ট যে টপিকটা তোমরা আমাকে অনেকেই বলতে বললে, সেটা হচ্ছে গঙ্গ রাজবংশ সম্পর্কে। এই সম্পর্কে মনে রাখার ক্ষেত্রে তোমাদের জাস্ট একটা পয়েন্ট বলি আমি। নরসিংহদেব, নরসিংহদেব যে হচ্ছে কোণারকের যে সূর্য মন্দির, সরি কোণারকের যে সূর্য মন্দির সেটা নির্মাণ করেছে। এদের মূল বসতি ছিল কোথায়? বর্তমানে হচ্ছে আমাদের উড়িষ্যা, বর্তমানে আমাদের উড়িষ্যায়, সেখানে তারা মূলত শাসন করত। তাহলে আমরা নেক্সট টপিকে যাই, তাহলে সবাই রেডি আশা করি। নেক্সট টপিকে দেখো, ইসলামিক আক্রমণ এবং সুলতানি যুগ। অনেক বড় করে আমাদের বোঝাচ্ছে, কিন্তু টপিক ওয়াইজ যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের খুব একটা কঠিন হয় না। যেমন এইটা, এই যে এই টপিকটা যদি আমরা 22 নাম্বার টপিকটা দিয়ে দেখি, ভারতবর্ষের মধ্যযুগের যখন সূচনা হয় সেই টাইমটাতে, মানে 8 শতকে থেকে আরব তুর্কি মুসলমান ভারতে আক্রমণে মধ্যযুগের মূলত সূচনা, আমরা এটা মোটামুটি সবাই জানি। এর ফলে সমাজের কি নতুন ধর্ম, প্রশাসন এবং সংস্কৃতি একটা নতুন ভাবে আবির্ভাব হয়। জাস্ট একটু ছোট্ট বিষয়, যে ভারতের মধ্যযুগের সূচনা কাদের আগমনের ফলে ঘটেছিল বা কাদের আক্রমণের ফলে ঘটেছিল, যদি তোমাদের এটাই যদি জিজ্ঞাসা করে মায়ের ফলে, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে মুসলিম আক্রমণ বা আগমনের ফলে। ঠিক আছে, ভারতবর্ষে ইসলামী আবির্ভাব কখন হয় স্যার? এই দেখো, ভারতের প্রথম মুসলিম শাসকরা ভারতবর্ষে আসেন বাণিজ্যিক এবং ধর্ম প্রচারের উদ্দেশ্যে, ভারতে থাকার উদ্দেশ্যে নয়। আরব বণিকরা
বণিকদের সাথে, আরব যারা বণিকরা ছিল তাদের সাথে দক্ষিণ ভারতে ইসলামের প্রথম প্রসার ঘটে। দক্ষিণ ভারতে বা সাউথ পার্টে প্রথম এদের প্রসার ঘটে। তাহলে এখান থেকেও আরেকটা কোশ্চিন আসে, ভারতের প্রথম প্রচার কোন পথে হয়েছিল? তাহলে আরব বণিকদের মাধ্যমে দক্ষিণ ভারতে প্রথমে ইসলামদের প্রচার হয়েছিল, মাথায় রাখবে। আচ্ছা, এবার মাহমুদ সম্পর্কে, মাহমুদের ভারত আক্রমণ। তাহলে মাহমুদের ভারত আক্রমণ কখন হয়েছিল স্যার? গজনী সুলতান মাহমুদ, তিনি 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1000 থেকে তোমার 1027, এই পিরিয়ডটার মধ্যে মোট 17 বার, তোমাদের অনেকবার কবার তিনি ভারত আক্রমণ করেছিলেন এটা খুব বেশি দেয়, সেটা হচ্ছে তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এবং তার আক্রমণের উদ্দেশ্য কি ছিল স্যার? যদি বলা হয়, তার আক্রমণের উদ্দেশ্য ছিল লুণ্ঠন এবং সম্পদ আরোহণ করা, ভারতের লুণ্ঠন চালানো এবং সম্পদের আহরণ করা, এটাই ছিল তার আক্রমণের মূল উদ্দেশ্য। তিনি কবার ভারত আক্রমণ করেছিলেন স্যার? 17 বার ভারত আক্রমণ করেছিলেন, একবার দুবার নয়, 17 বার তিনি ভারত আক্রমণ করেছেন। ঠিক আছে, গজনীর মাহমুদ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ স্যার, এটা আমরা 25 নম্বর পয়েন্ট। মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছিলেন 2 বার, ঠিক আছে। আর এর যুদ্ধ মূলত হয় পৃথ্বীরাজ চৌহানের সাথে। তোমরা জানো তরাইনের যুদ্ধ, তরাইনের ফার্স্ট যুদ্ধ যদি দেখি আমরা, তাহলে পৃথ্বীরাজ চৌহান জয় লাভ করে, ঠিক আছে, ফার্স্ট যুদ্ধে। কিন্তু সেকেন্ড যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যান এবং মোহাম্মদ ঘুরি জিতে যান, ঠিক আছে, তরাইনের সেকেন্ড যুদ্ধ। তাহলে তরাইনের যুদ্ধ প্রথম কার সাথে হয়েছিল? দ্বিতীয় যুদ্ধ কার সাথে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে স্যার? 1191। 1191 সালে স্যার তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল স্যার? 1192-তে। প্রথম যুদ্ধে কে জিতেছিল স্যার? পৃথ্বীরাজ চৌহান, হেরেছিল কে? মোহাম্মদ ঘুরি। দ্বিতীয় যুদ্ধে কি হয়েছিল স্যার? পৃথ্বীরাজ চৌহান হেরে গেছিল, মোহাম্মদ ঘুরি জিতে গেছিল, এবং তার জয়ের সাথে সাথে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন হয়। তো এখান থেকে কি কি কোশ্চেন আছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, দিল্লি হচ্ছে গিয়ে মসনদে সুলতানি যুগের সূচনা। এটাকে একটু বড় করে দেখানো হয়, সূচনা বলতে মূলত বেশি কিছু নয়। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে প্রথম সুলতান হন। কত সালে স্যার? 1206 সালে। কে হন স্যার? কুতুবউদ্দিন আইবক। আইবক কথার অর্থ কি স্যার? আইবক কথার অর্থ দাস। এর মাধ্যমে সুলতানি শাসনের সূচনা হয়, যা চলেছিল কত সাল পর্যন্ত স্যার? 1526 সাল পর্যন্ত। 1206 থেকে 1526, এই টোটাল পিরিয়ডটার মধ্যে সুলতানি যুগের প্রথম সুলতান কে ছিল? খুব দেয় আমাদের পরীক্ষাতে, কুতুবউদ্দিন আইবক। আইবক কথার অর্থ দাস। চলো, ঠিক আছে, এরপরে চলবো আমরা হচ্ছে দাস বংশ। দাস বংশতে কি বলেছে স্যার? দাস বংশটাকে একটু বুঝি আমরা। দিল্লির সুলতানের প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ, রাজিয়া যদি কথা বলি আমি, সুলতানা রাজিয়া ছিলেন একমাত্র সুলতানা যিনি হচ্ছে দিল্লির মসনদে বসেছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব দেয়, একমাত্র সুলতানা বা একমাত্র মহিলা যিনি দিল্লির শাসনে বসেছিলেন, তিনি হচ্ছে সুলতানা রাজিয়া। ঠিক আছে, দাস বংশ থেকে। আচ্ছা, খলজি বংশ পড়বো এরপরে আমরা। খলজি বংশের টাইম পিরিয়ড কত স্যার? 1290। 1290 খলজি বংশের টাইম পিরিয়ড কোথায় কত স্যার? 1290। এই 1290-তে হচ্ছে গিয়ে খলজি বংশ প্রতিষ্ঠাকে করেন জালাউদ্দিন ফিরোজ খলজি, এই বংশ প্রতিষ্ঠা করেন। খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন যিনি দক্ষিণ ভারত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। মানে জাস্ট ইসে কথা নয়, মানে খেলা কথা নয়, তখন দক্ষিণ ভারত মানে অনেকটা, মানে আমাদের আজকের ভারতের থেকে অনেকটা 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 বেশি। ঠিক আছে, সেই দক্ষিণ ভারতে টোটাল এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই সময়। খলজি রাজবংশের প্রতিষ্ঠা কে ছিলেন? আলাউদ্দিন খলজি। আজকের জন্য এইটুকু তোমার মাথায় রাখতে পারো, খলজি রাজবংশের প্রতিষ্ঠাকে। এরপরে আসবো আমরা তুগলক রাজবংশ। গিয়াসউদ্দিন তুগলক এটা প্রতিষ্ঠা করেন। কবে স্যার? এটা হয়েছিল স্যার 1320। 1320 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1320 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এই বংশ প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ বিন তুগলক ছিলেন এই বংশের বিখ্যাত শাসক। মোহাম্মদ বিন তুগলককে কাকে পাগলা রাজা বলা হতো, এটা তো তোমরা অন্তত জানো সবাই, আশা করি। তো পাগলা রাজা বলা হতো তার অদ্ভুত এবং অবাস্তব
কিছু প্রশাসন বা সিদ্ধান্তের কারণে তুগলক বংশের। এরপরে চলে আসবো আমরা সৈয়দ বংশ। দেখবে এক একদিন আমরা যখন পড়বো না, এরকম 4-5টা টপিক আমাদের কভার হবে। চ্যাপ্টার করতে গেলে কিন্তু আমাদের তখন আমরা হয়ে যাবো বোরিং, আমাদের ক্ষেত্রে আর শুনতে ইচ্ছা করবে না, তখন সেটা মনে হবে। এরপরে আসবো যখন সৈয়দ বংশ। সৈয়দ বংশ কত সালে স্যার? সৈয়দ বংশ হচ্ছে 1414। মাথায় রাখবে সৈয়দ বংশ কে প্রতিষ্ঠা করে স্যার? খিজির খা। মাথায় রাখবে নামটা, খিজির খা। ইনি হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এই বংশের দুর্বল ছিল, কিন্তু দিল্লির উপর তাদের শাসন ছিল প্রায় নামমাত্র, অতটা বেশি দিল্লির উপর শাসন। তাহলে সৈয়দ বংশ থেকে কোশ্চেন, বেস্ট কোশ্চেন, কে প্রতিষ্ঠা করে? সেটা হচ্ছে খিজির খা। এরপরে চলে আসবো হচ্ছে লোদি, লোদি বংশ। আর সবটাই কিন্তু আমরা টপিক ওয়াইজ পড়বো, আমরা চ্যাপ্টার ওয়াইজ নয়, বারবার বলছি। দিল্লির সুলতানি শাসনের যদি শেষ দেখি, যেখান থেকে আমরা দিল্লির সুলতানি শাসন শুরু করেছিলাম, তার যদি আমরা শেষ দেখি, তাহলে শেষ বংশ হচ্ছে গিয়ে লোদি বংশ। ঠিক আছে, দিল্লির সুলতানি শাসনের শেষ বংশ হচ্ছে লোদি বংশ। প্রতিষ্ঠাতা ছিলেন বলবন লোদি। মাথায় রাখবে, বলবন লোদি, সরি লোদি, দয়দির কি হবে, লোদি। হ্যাঁ, বলবন লোদি। ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়, সেটা হচ্ছে 1526। সেই তারপরেই লোদি বংশ ধ্বংসপ্রাপ্ত হয় এবং সাথে সাথে সুলতানি যুগেরও অবসান হয়। আচ্ছা, তোমরা কেউ কমেন্ট করলে করতে পারো, আমি দেখছি কে কি বলছো আমাকে বলো। তোমরা কমেন্টে বলো কোন জায়গায় এই এই পোর্শন পর্যন্ত, 31 নাম্বার পয়েন্ট পর্যন্ত কেউ যদি কিছু বুঝতে না পারো আমাকে বলো তাহলে। কেউ কি আছো এরকম? আর ক্লাস কেমন লাগছে সেটাও জানাও। কেউ মনে হয় কোনো একটা টপিক আরেকবার বুঝতে চাইলে, আমি কমেন্টটা পুরোপুরি বুঝতে পারলাম না, আরেকবার করো যদি তোমাদের কোনো টপিকে অসুবিধা হয়। চলো, ঠিক আছে, তুমি যদি না বুঝতে পারো আমাকে আবার বলো, আমি আবার ব্যাক করে এসে আরেকবার বুঝিয়ে যাবো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। এরপরেই আমরা চলে আসবো হচ্ছে মুঘল যুগ ও শিখ, এই দুটো জায়গাতে। হ্যাঁ, এই দুটো পড়ে, তাহলে মুঘল সাম্রাজ্যকে আমরা দেখবো। তাহলে যদি আমরা মুঘল সাম্রাজ্যকে দেখি, তাহলে দেখো মুঘল সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এই যে বাবর আক্রমণ করলো, তোমার ইসে বংশকে ধ্বংস করে দিল, লোদি বংশকে, এবং বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো কত সালে? এই যুদ্ধটা হয়েছিল 1526। ঠিক আছে, এই 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়, বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে কে? বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কি করে? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? এইসবই কোশ্চেন আসবে, এর থেকে ডিপে তোমাদের যাবে না। ঠিক আছে, এর সাথে সাথে আছে দিন ইলাহি, এই ধর্ম কে প্রবর্তন করে? মুঘল সাম্রাজ্য থেকে আসতে পারে, এটা অবশ্যই আকবর। এরকম ছোট 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 টপিক পড়তে হবে আমাদের, বেশি ডিপে গিয়ে এক্সেস করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেমন শিখ ধর্ম, আমরা যদি দেখি শিখ ধর্মকে দেখি, তাহলে শিখ ধর্ম থেকে আমাদের কি পড়তে হতে পারে? আমাদের সুফি আন্দোলন থেকে কি পড়তে? শিখ ধর্ম যেমন 15 শতকে গুরু নানক দেব এই ধর্ম প্রচার করেছিলেন। ঠিক আছে, 15 শতকে, ঠিক আছে, 15 শতকে গুরু নানক দেব ইনি হচ্ছে গিয়ে এই ধর্ম প্রচার করেছিলেন। শিখ শিখ ধর্মের মূল বিষয় কি ছিল? একতা, মানবতা, পরিশ্রমের উপর গুরুত্ব দেওয়া, এইসব। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে তোমাদের জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে গুরু নানক। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কি? গ্রন্থ সাহেব। ঠিক আছে, এগুলো তোমাদের জিজ্ঞাসা করবে। যেমন সুফি বা ভক্তি আন্দোলন থেকেও তোমাদের কোশ্চেন আসে অনেক সময়। সুফি বা ভক্তি আন্দোলন থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে? বলছে মধ্যযুগে যদি হিন্দু এবং মুসলিমদের ঐক্য যদি দেখতে চাও, তা মানে ইতিহাসের মানে পার্ট থেকে, তাহলে এই সুফি এবং ভক্তি আন্দোলন অবশ্যই তোমাকে পড়তে হবে। এবং সুফিরা আহ বিভিন্ন কবি সম্পর্কে আমাদের দেখতে হবে, কবির, মীরাবাই, তুলসীদাস, এদের সম্পর্কে আমাদের জানতে হবে। ভক্তি আন্দোলন যদি প্রধান মূল উদ্দেশ্য যদি তোমাকে কোশ্চেন করে, তাহলে তার জন্য তো তোমাকে পুরো চ্যাপ্টার পড়ার দরকার নেই। একটাই কথা, তোমরা এখান থেকে আমি যেটুকু বললাম সেখান থেকেই তো তোমরা বুঝতে পারছো যে ঈশ্বরের প্রেম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, বেশিরভাগই অপশনে থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি। ভক্তি এবং সুফি আন্দোলনের মূল উদ্দেশ্য কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। ঠিক আছে,
সাম্প্রদায়িক সম্প্রীতি, এই ভক্তি আন্দোলন বা সুফি আন্দোলন যদি আমরা দেখি, এক্ষেত্রে মূল উদ্দেশ্য তাদের কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। আচ্ছা, এক্ষেত্রে কিছু আঞ্চলিক শক্তির উত্থান হয় এই সময় দাঁড়িয়ে। হ্যাঁ, কিরকম স্যার? আঞ্চলিক শক্তি, যে স্বাধীন এই কিছু শক্তির বিকাশ হয়, যেমন শিবাজি বা পাঞ্জাব বা শিখের উত্থান। আমরা এই টপিকগুলো সম্পর্কে জানবো। মুঘল সাম্রাজ্যে কিছু দুর্বলতার সুযোগ নিয়ে স্বাধীন শক্তির উদ্ভব হয়েছিল সেই সময়। হ্যাঁ, বাংলায় যেমন যদি দেখি আমি, মুর্শিদ কুলি খাঁ, হায়দ্রাবাদের নিজাম, তারপরে পাঞ্জাবের শিখরা, এইসব সাম্রাজ্যগুলো একটা একটা করে উঠে আসে। কি কি বললাম আমি? যেমন বাংলায় মুর্শিদ কুলি খাঁ, হায়দ্রাবাদের নিজাম এবং পাঞ্জাবের শিখরা বেশ শক্তিশালী হয়েছিল। তাহলে বাংলার প্রথম নবাব কে ছিলেন যদি তোমাদের কাছে কোশ্চেন আসে, তোমরা কি বলবে? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব। মাথায় থাকে জানি, বাংলার প্রথম নবাব কে ছিল? মুর্শিদ কুলি খাঁ। সেইটাই টপিক। যদি আমাদের শিবাজি সম্পর্কে দেয়, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? শিবাজি। আচ্ছা, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজি। কত সালে? 1674 খ্রিস্টাব্দে। ছত্রপতি ছিল তার নাম। কত সাল বললাম? 1674। ঠিক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, তিনি গেরিলা যুদ্ধ এবং স্বরাজ ধারণের প্রবর্তক ছিলেন। ঠিক আছে, এটা তোমরা কয়েকদিন আগে অনেকগুলো বইও বেরিয়েছে এর পক্ষে। এরপরে পড়বো আমরা পাঞ্জাবের শিখ শক্তির উত্থান। পাঞ্জাবের শিখ শক্তির উত্থান স্যার কোন টাইমটাতে হয়? 18 শতকের টাইমে। 18 শতকে। 18 শতকে আমরা কি দেখতে পারি? পাঞ্জাবে শিখ শক্তির উত্থান হয়। ঠিক আছে, এখানে মূল কাকে থেকে? গুরু গোবিন্দ সিং, ঠিক আছে, ছিল। এর হচ্ছে মহারাজ রঞ্জিত সিং পাঞ্জাবের শিখদের ঐক্যবদ্ধ করে। সিংহাসনের ই পাঞ্জাব, শের ই পাঞ্জাব নামে তিনি খ্যাত ছিলেন। ঠিক আছে, তাহলে শিখ সাম্রাজ্যের যদি প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে মহারাজ রঞ্জিত সিং বলবে তোমরা। ঠিক আছে, এই অবধি ছিল আমাদের প্রি আর ম্যারাইভেল পর্যন্ত। এরপরেই ঢুকবো আমরা আধুনিক ভারতে। তাহলে এবার বলো আমাকে, এই প্রি আর ম্যারাইভেলের মধ্যে কার কিছু বুঝতে অসুবিধা আছে নাকি? আমাকে একটু জানাও। প্রি এবং ম্যারাইভেলের মধ্যে কারো কিছু বুঝতে অসুবিধা আছে? একটু জানাবে আমাকে। আর যদি বুঝে থাকো অবশ্যই তোমার, হ্যাঁ এই যে মৌমিতা, সবাই, আমি কমেন্ট দেখছি, তোমরা বলো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে। কোনো কমেন্ট পাইনি যেহেতু, সেহেতু আমি আগে এগিয়ে যাচ্ছি। দেখো, আধুনিক ভারত ও জাতীয় আন্দোলন, এটাকে আমরা অনেক বড় করে দেখি। ঠিক আছে, কিন্তু আমাদের কোনো জায়গাতেই না এই ইউরোপীয়দের আগমন, এই ব্যাপারটাকে আলাদা করে পড়ানোই হয় না। ফার্স্ট আমরা যদি এটা ভাবি যে ইউরোপীয়রা ভারতে কেন আসলো, কিসের জন্য আসলো, কি প্রয়োজন ছিল ইউরোপীয়দের ভারতে আসার? ইংরেজরাও তো তাদের সাথে এসেছিল না? ইংরেজ, পর্তুগিজ, ডাচ, ডেনিস, এরকম 5টা রিনাউন্ড পার্ট ইউরোপীয়রা চলে আসতো। আচ্ছা, দেখো তখন অবিভক্ত ভারত বা ইন্ডিয়া যদি আমরা দেখি, ইন্ডিয়ার সাথে ইউরোপিয়ানরা ব্যবসা বাণিজ্য চালাতো। ভালো করে বুঝবে বিষয়টা, এখানকার সিনারিওটা বোঝো। ইউরোপীয়দের সাথে ইন্ডিয়ানরা ব্যবসা বাণিজ্য চালাতো, কিন্তু ডাইরেক্ট কোনো জলপথ ছিল না। জলপথ কবে আবিষ্কার হলো স্যার? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক ভারতে আসার ফলে। কিন্তু এর আগে তো কাদের সাথে তাহলে ব্যবসা বাণিজ্য চলতো? কিসের ব্যবসা বাণিজ্য চলতো স্যার? মূলত তুলো, মূল্যবান পাথর, পাথর, এর সাথে কি হতো জানো তো? মশলা। ঠিক আছে, মশলা, চা, সরি চা নয়, মশলা। হ্যাঁ, এই এইরকম 3-4টে জিনিসের ফলে ভারতের সাথে তারা ব্যবসা বাণিজ্য চালাতো এই ইউরোপিয়ানরা। ইউরোপিয়ানরা ইন্ডিয়ানদের সাথে 1498 এর আগে কিভাবে ব্যবসা বাণিজ্য চালাতো? কিন্তু তার আগে তো কোনো সি রুট আবিষ্কার হয়নি। তারা আরবদের মাধ্যমে, আরবরা মিডিল ম্যান ছিল, তারা এই আরবদের মাধ্যমে কি করতো? আরবদের মাধ্যমে তারা মূলত এই ব্যবসা বাণিজ্যটা চালাতো। আরবরা কি করতো? ইন্ডিয়ানদের কাছ থেকে এইসব জিনিসপত্র কিনতো কম দামে, ইউরোপিয়ানদের কাছে বিক্রি করে দিত বেশি দামে। ঠিক আছে, সিনারিওটা বুঝবে। আরবদের কাছে থেকে তারা কম দামে, ইন্ডিয়ানদের কাছ থেকে কম দামে কিনতো এবং ইউরোপিয়ানদের কাছে বেশি দামে বিক্রি করতো। তাহলে এই জায়গাতে যখন ইসে হলো, কনস্টান্টিনোপলের পতন ঘটলো এবং আরবরা একটু ডামাডোলের অবস্থায় আসলো, সেই সময় ইউরোপিয়ানরা
ভারতের দিকে আসার জলপথ আবিষ্কার করে ফেলে। এবং শুধু জলপথ আবিষ্কার করে তাই নয়, বিশ্ব মানচিত্র আবিষ্কার হয়ে যায়, দূরবীন আবিষ্কার হয়ে যায়, দূরবীন বলতে মানে জলপথের দূরবীন আবিষ্কার হয়ে যায়। এছাড়াও বড় বড় জাহাজ তৈরি করে ফেলে এই ইউরোপিয়ানরা। মূলত এই চারটি কারণে ইউরোপিয়ানরা তাদের সামুদ্রিক বাণিজ্য বিস্তারের জন্য এগিয়ে আসে এবং প্রথম পর্তুগিজ ভাস্কো দা গামা আমাদের কালিকট বন্দরে এসে উপনীত হয়। উদ্দেশ্য কি ছিল? ভারতের ব্যবসা বাণিজ্য করার। এটা নিয়ে আমরা পড়বো। আমরা 5টা পার্ট নিয়ে আমরা জানবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে জানবো, ডাচদের সম্পর্কে জানবো, কিন্তু সেগুলো ছোট ছোট টপিক নিয়ে, কোনো একটা বড় চ্যাপ্টার নিয়ে নয়। ইউরোপীয়রা ভারতে আগমনের সময় স্বাধীন ছিল। বাংলার মুর্শিদ কুলি খাঁ, হায়দ্রাবাদের নিজাম এবং পাঞ্জাবের শিখরা এই টাইমটাতে তারা স্বাধীনভাবে তাদের দেশ পরিচালনা করতো। এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা রক্ষা করতে ব্যস্ত থাকায় ইউরোপীয় শক্তি যথেষ্টভাবে উত্থান করেছিল এই টাইমটাতে, যথেষ্টভাবে, মানে নিজেদের মতো নিজেরা এগিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ইউরোপীয়দের আগমনের সময়, মূলত আমাদের আমাদের জানতে হবে। এই সময় প্রান্তিক অঞ্চলগুলোতে যদি দেখি, শিখরা তারা নিজেদের নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যস্ত ছিল। 18 শতকের শেষের দিকে আঞ্চলিক শক্তিতে পরিণত হয়, একটা খুব বড় ইন্ডিয়ার পাওয়ারে পরিণত হয় সেই সময় তারা। তার শিখদের তখন রাজধানী ছিল হচ্ছে লাহোর। লাহোর খুব দেয়, শিখদের রাজধানী তখন কি ছিল? তখন হচ্ছে মাথায় রাখতে হবে, শিখদের রাজধানী ছিল তখন লাহোর। এবং সেই সময় আগমনের সময় থেকে যদি আমরা দেখি, শিখরা ইউরোপীয়দের তাদেরকে আটকানোর ক্ষেত্রে কোন রকম সদার্থক ভূমিকা তখন গ্রহণ করেনি। ঠিক আছে, চলো দেখো নেক্সট। দেখো আমি কি দেখছি, আমরা 1857 সালের মহাবিদ্রোহ আমাদের পড়তে হবে। জাস্ট টপিক, আমাদের এগুলো চ্যাপ্টার নয়, বারবার বলছি। এই দেখো এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, ভারতের প্রথম বৃহৎ স্বাধীনতা সংগ্রামী আন্দোলন কোনটা, যা আমরা সিপাহী বিদ্রোহ বলে থাকি। ঠিক আছে, এখানে নেতৃত্ব কে দেয় স্যার? এখানে নেতৃত্ব দেয় মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই যাকে বলছি। এবং কার নামে এই বিদ্রোহ পরিচালিত হয়? দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মুঘল সম্রাট, যাকে ইংরেজরা রেঙ্গুরে নির্বাসনে পাঠিয়েছিল। ঠিক আছে, আচ্ছা এই বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ ছেড়ে চলে যায় এবং শাসন ক্ষমতা আসে ডাইরেক্ট ক্রাউনের হাতে। এর আগেও ক্রাউনের মাধ্যমে, ব্রিটিশ ক্রাউনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতো, কিন্তু ডাইরেক্ট কন্ট্রোল বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রেগুলেটেড বাই ব্রিটিশ ক্রাউন, এবং রেগুলেট কার দ্বারা করতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। ওই যে ইউরোপিয়ানরা ভারতে এসেছিল এবং আস্তে আস্তে তাদের সাম্রাজ্য বিস্তার করে। তাহলে এখান থেকে কোশ্চেন কি আছে, 1857 সালে বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? তোমরা সবাই জানো যে আমাদের সেই সময় যে বুলেটটা দেওয়া হতো, তার যে টোটা ছিল সেটা দাঁত দিয়ে ছিঁড়তে হতো। এবং এই কথাটা হয় যে সেটা এসেছিল যে সেটা যে টোটাটা সেটা শুয়োর এবং গরুর চর্বি মিশ্রিত ছিল বলে একটা কথা ওঠে। কাজে স্বাভাবিকভাবে হিন্দু এবং মুসলিমদের উভয়েরই ধর্ম নাশের একটা সম্ভাবনা ছিল। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আছে, 1857 সালে বিদ্রোহের পর কার শাসন শুরু হয়? ব্রিটিশ সরকারের, অর্থাৎ রানী। কিসের মাধ্যমে স্যার? রানীর ঘোষণাপত্রের মাধ্যমে। ঘোষণাপত্রের মাধ্যমে, ঠিক আছে, রানীর ঘোষণাপত্রের মাধ্যমে। ঠিক আছে, রানীর ঘোষণাপত্রের মাধ্যমে এই সেটা মূলত শুরু হয়। আচ্ছা সবাই বুঝতে পারছো তো? রানীর ঘোষণাপত্রের মাধ্যমে এটা শুরু হয়। ঠিক আছে, রানীর ঘোষণাপত্রের মাধ্যমে। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি রিক্যাপ করতে হয় অবশ্যই বলবে, কারণ এই জায়গাটা, এই যে বুঝে নেওয়ার জায়গাটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট এই জায়গাটা। কমেন্টে অবশ্যই জানাও তোমরা কোনো জায়গায় বুঝতে না পারলে। ওকে চলো। আচ্ছা, প্রশাসনিক প্রতিষ্ঠা বা পদাধিকারী, যেটা হচ্ছে বেঙ্গল গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল ও ভারতের ভাইসরয়, এগুলো আমাদের একটু জানতে হবে। যেমন ধরো এখান থেকে আমি ছোট ছোট কোশ্চেন গুলো বলি, তাহলে ধরো বেঙ্গল গভর্নর, যেমন 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের প্রথম গভর্নর জেনারেলের পদের সৃষ্টি হয়। এটা তোমাদের আসতে পারে পরীক্ষাতে। প্রথম গভর্নর জেনারেল পদ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? যে 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ভারতের গভর্নর জেনারেল যদি বলি, দেখো প্রথম হচ্ছে বেঙ্গল গভর্নর কে ছিল? ওয়ারেন হেস্টিং। ভারতের গভর্নর জেনারেল সেটা হচ্ছে 1773। এক সেকেন্ড হোল্ড করো একটু। হ্যাঁ চলো, 1733-এ
ভারতের গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয়, ঠিক আছে, যেটা আমরা এটা দেখলাম কততে, আমরা 1833-এ। আর এটা কততে পেলাম আমরা? 1773-এ। আমি 33 বলে ফেলেছিলাম ভুল করে, যার জন্য আমি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। এইরকম ধরনের কোশ্চেন গুলো আসবে খুব বেশি। যেমন ভাইস রয়ের ক্ষেত্রে, ভাইস রয় পদে কবে সৃষ্টি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাওয়ার পর থেকে ভাইস রয় পদের সৃষ্টি হয়ে যায়। তাহলে স্যার কত সাল থেকে স্যার? 1858 থেকে ভাইসরয় পদের সৃষ্টি হয়, 1858 থেকে। প্রথম ভাইসরয় কে ছিলেন স্যার? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়, ঠিক আছে। এরপরে পড়বো ভারতের রাজনৈতিক আন্দোলন বা দলগুলো, যেখানে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস দরকার, গুরুত্বপূর্ণ নেতৃত্বগুলো দরকার। যেমন জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? 1885 সাল। কোথায় স্যার? বোম্বেতে স্যার। প্রথম অধিবেশনে কতজন ডেলিগেট ছিল? 72 জন ডেলিগেট ছিল, ডেলিগেট বা প্রতিনিধি ছিল। প্রথম প্রেসিডেন্ট কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। এরম ধরনের কোশ্চেন আমাদের খুব বেশি আসবে। হ্যাঁ, প্রতিষ্ঠাতা কি ছিলেন? এ ও হিউম, এলান অক্টেভিয়ান হিউম ছিলেন প্রথম প্রথম প্রতিষ্ঠাতা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে আমাদের একটু বেশি পড়তে হবে। এইসব এরকম ধরনের ব্যক্তি যেমন ধরো বাল গঙ্গাধর তিলক রয়েছে, লালা লাজপত রায় রয়েছে, বিপিন চন্দ্র পাল রয়েছে, মহাত্মা গান্ধী রয়েছে, সুভাষ চন্দ্র বসু রয়েছে, জওহরলাল নেহেরু রয়েছে। তারপরে ধরো আমাদের এদের সম্পর্কে খুব বিস্তারিত বেশি নয়, আমাদের হয়তো 5 থেকে 6 লাইন করে কয়েকটা বিষয় আমাদের বেশি পড়তে হবে। যেমন হচ্ছে গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, এদের সম্পর্কে একটু বেশি পড়তে হবে আমাদের। সর্দার বল্লভভাই প্যাটেল রয়েছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, রাজা রামমোহন রায় রয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার রয়েছে, মাস্টারদা সূর্য সেন রয়েছে, ক্ষুদিরাম রয়েছে, ঠিক আছে। এদের সম্পর্কে আমাদের পড়তে হবে, ঠিক আছে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তোমরা কমেন্টে বলো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? বলো। ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ থেকে কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? দেখি তোমরা কমেন্টে বলো, দেখি, আমি কমেন্ট দেখছি, বলো। বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। কেউ বলছে বাল গঙ্গাধর তিলক, কেউ বলছে লালা লাজপত রায়। অবশ্যই বাল গঙ্গাধর তিলক হবে, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ প্রতিষ্ঠাতা কি? সুভাষ চন্দ্র বসু থেকে কোশ্চেন। এইগুলোই তো আমাদের কোশ্চেন, এগুলোই তো আমাদের পরীক্ষায় আসবে। আমি জাস্ট টপিক বলে বললাম বলে আমাদের এতটা সময় লাগলো। আমি যদি এটা চ্যাপ্টার ওয়াইজ বলে দিতাম আমার এতটা সময়ই লাগতো না। কিন্তু পড়াতে গেলে চ্যাপ্টার ওয়াইজে সময় বেশি লাগে, স্টুডেন্টরা বেশি হাঁপিয়ে যায়, কেননা তারা বোরিং হয়ে যায় সেই জায়গাটাতে। একমাত্র মাস্টার জি আছে যেখানে চ্যাপ্টার ওয়াইজ না করে তোমাদেরকে টপিক ওয়াইজ পড়ানো হবে। যার জন্য এমনও মনে হতে পারে কোনো কোনো দিন হয়তো তোমাদের 1টা 2টো 3টে বা 5টা টপিকও হয়তো শেষ হয়ে যাবে তোমাদের পড়তে পড়তে, ঠিক আছে। যেমন ধরো এই যে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, এই চ্যাপ্টারটা, এই যে বিভিন্ন আন্দোলনগুলো একসাথে পড়লে তোমাদের মনে থাকবে, নাকি বিভিন্ন জায়গায় আমরা যদি এদিক ওদিক ঢুকিয়ে দিই তাহলে তোমাদের মনে থাকবে? যেমন ধরো 19 শতকে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ সংস্কার আন্দোলনে নবজাগরণের সূচনা করেছিল। সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, তারপর অস্পৃশ্যতা ইত্যাদি প্রথার বিরুদ্ধে আন্দোলন, এগুলো আমাদের জানতে হবে। সতীদাহ প্রথাকে কে বিলোপ করেছিল? রাজা রামমোহন রায়। ভারত জাগাও, এইটা আহ্বান কে দিয়েছিল? স্বামী বিবেকানন্দ। এই ধরনের কোশ্চেন গুলোকে আমাদের জানতে হবে। মূলত আমাদের এই 47 টপিক, এই 47টা টপিক, এমনও হতে পারে কোনো কোনো দিন আমরা 3 থেকে 4টে টপিকও শেষ করে দিতে পারি। আবার এমনও হতে পারে কোনোদিনও 4 থেকে 5টা টপিকও শেষ হবে, কিন্তু চ্যাপ্টার নয়। আর চ্যাপ্টার ধরে পড়াশোনা নয়, টপিক ধরে পড়াশোনা, অন্তত ইতিহাসের জন্য আমি বলছি। হিস্ট্রি সবসময় চেষ্টা করবে টপিক ধরে পড়া। বলো এই টপিক গুলোতে কার কোন জায়গায় অসুবিধা আছে আমাকে বলো, আমি সেগুলোকে দরকার হলে আরেকবার ডিসকাশন করে দিয়ে আমাদের মূল পর্ব আজকে আমরা চ্যাপ্টারে ঢুকবো। এবং চ্যাপ্টারের সাথে সাথে শুধু চ্যাপ্টার নয়, আমরা তার সাথে সাথে এমসিকিউ ও প্র্যাকটিস করবো সেই চ্যাপ্টারের। বলো, কারোর কোনো জায়গায় যদি অসুবিধা না থাকে, আমি জাস্ট কমেন্ট দেখছি 1-2 মিনিটের জন্য, কমেন্টটা দেখবো, তারপরে আমরা চ্যাপ্টার শুরু করে দেবো। বলো। অল ওকে, অল ওকে, রিয়া বলছে অল ওকে। চলো, তাহলে যদি তোমাদের অল ওকে হয় তাহলে আমরা আজকের আমাদের চ্যাপ্টারে এন্টার করছি।
ঠিক আছে। ভারতের ইতিহাস প্রাচীন থেকে আধুনিক ইতিহাসের ধারা এবং সংগ্রামের চিত্র। অসাধারণ স্যার, বুঝেছি। অসাধারণ স্যার, বুঝেছি। গুড, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমাদের কথা শুনে। Next. আচ্ছা, এই যে আমি যে ফার্স্ট পার্টটা পড়াচ্ছি এটা আমি টপিকের মধ্যে রাখি জাস্ট একটুখানি বুঝে নেওয়ার জন্য, কয়েকটা ছোট ছোট পয়েন্ট। যেমন আমরা প্রাচীন প্রস্তর যুগ, দেখো এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, একটা দুটো কোশ্চেন আসতে পারে, সেগুলোই আমি জাস্ট দিয়েছি। দেয় না যেটা, সেটা নিয়ে আমাদের নাড়াচাড়া করে লাভ নেই, ঠিক আছে। যেখান থেকে দেয় না সেখান থেকে আমাদের নাড়াচাড়া বেশি করবো না। পেলিওলিথিক, যেমন দেখো আমি তোমাদেরকে বলেছিলাম ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, আছে এখানে, আমি কথা রেখেছি তোমাদের, মাস্টার কি কথা রেখেছে তো তোমাদের, দেখেছো? তাহলে আচ্ছা, অস্ত্রগুলো কেমন ছিল যখন দেখো হাত কুঠার, কাটার, ছাতনি, এই ধরনের অস্ত্রগুলো যেগুলো ছিল না, এই অস্ত্রগুলো খুব মসৃণ ছিল না, খুব হালকাও ছিল না, ভারী এবং ভোঁতা ছিল, ঠিক আছে। ভারী এবং অমসৃণ বা ভোঁতা ধরনের ছিল সেগুলো, যেমন হচ্ছে কাটারি, হাত কুঠার, ছাতনি, অর্থাৎ একটা বড় পাথর তার সঙ্গে একটা লাঠি বেঁধে রাখা, এরকম ধরনের, ঠিক আছে। আচ্ছা, এই অস্তিত্ব মানে এই প্রাচীন প্রস্তর যুগের আমরা অস্তিত্ব কোথায় পাই? আমরা ম্যাক্সিমাম যদি তোমাদেরকে কোশ্চেন বলে তাহলে তোমরা জানবা যে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কোথায়? বোলান উপত্যকা, ভীমবেটকা, সোন নদী উপত্যকা, নর্মদা, তুঙ্গভদ্রা উপত্যকা, সোয়ান উপত্যকা। সোয়ান উপত্যকা কোথায় এক্সাক্ট লোকেশনটা তোমাদের জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে পশ্চিম পাঞ্জাব, VVVVI, যেটা আমি একটা কোশ্চেন বললাম যেটা আসে, এই সিট গুলো থেকে কোশ্চেন আসে তোমাদের, এটার লোকেশনটা কোথায়, যেখানে আমরা জানতে পেরেছিলাম। সময়কাল তোমাদের কোনোদিনও দেয় না, 9000 খ্রিস্টপূর্বাব্দ, তোমরা জেনে রাখো। প্রাচীন প্রস্তর যুগে যুগে এই প্যালিওলিথিক এজ, এই কথাটা প্রথম কে বলে? জন লুবক, মাথায় রাখবে, জন লুবক প্রথম এই কথাটা বলেছিল। প্রাচীন প্রস্তর যুগ কথাটা বা প্যালিওলিথিক এজ যেটা বললাম আমি, প্রাচীন প্রস্তর যুগ, এই কথাটা প্রথম ব্যবহার করেছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে জন লুবক, ঠিক আছে। চলো, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, পিরিয়ড কত স্যার? 9000 থেকে 4000 BC। সময়কাল কোনোদিনও পরীক্ষায় দেবে না। এই যুগে মানুষ মূলত ক্ষুদ্র আকৃতির হাতিয়ার, আগে দেখলাম আমরা কি বড় 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 পাথর, তার সাথে হচ্ছে বড় বড় লাঠি, এখন হাতিয়ার গুলো ছোট হলো কিন্তু মসৃণ হলো না স্যার। এই যুগের মানুষেদের মূল ক্ষুদ্র আকৃতির হাতিয়ার ব্যবহার করতো, তাই এই যুগকে ক্ষুদ্রান্ত যুগ বলা হয়। মৃৎশিল্প, কৃষিকাজের সূচনা হয়েছিল, ভেড়া গরু প্রাণীকে গৃহপালিত করার চেষ্টা করা হয়েছিল এই সময়, ঠিক আছে। আর অস্ত্র হিসাবে তখন কি হচ্ছে, বর্ষা ফলক, ক্ষুদ্রান্ত, তারপরে কীর্তনীয়, এই ধরনের জিনিসগুলো তারা ব্যবহার করতো। কি বললাম বুঝতে পেরেছো? এই ধরনের জিনিসগুলো। স্থান কোথায় কোথায় ছিল স্যার? খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা VVVI বলছি আমি, পাঁচমারি, ভীমবেটকা, যেটা ভীমবেটকা কোথায় আবার বলছি কেন, মধ্যপ্রদেশ, VVI, যেখানে একই সাথে প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের আমরা নিদর্শন পেয়ে থাকি। এই কোশ্চেনটাও দিতে পারে তোমাদের। আচ্ছা, লাংহার যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। আচ্ছা, তারপরে কি দেখো, বিন্ধ্য পর্বতের গুহার মধ্যে থেকে প্রথম ক্ষুদ্রান্ত আবিষ্কার হয়েছিল, খুব লেস ইম্পর্টেন্ট, তবু একবার দেখে রাখতে, ঠিক আছে। এটা ছিল মধ্যপ্রস্তর যুগ। এবার দেখো নব্যপ্রস্তর যুগ, 4000 খ্রিস্টপূর্বাব্দে, যেখানে মধ্যপ্রস্তর যুগের শেষ হয়, সেখান থেকেই শুরু হয় হচ্ছে নব্যপ্রস্তর যুগ, এবং সেটা চলে কোথায়? 1800 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় মানুষ খাদ্য সংগ্রহ করত, খাদ্য থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। খাদ্য সংগ্রহ করতে বলতে মানুষ এই সময় খাদ্য কোথা থেকে সংগ্রহ করতো? গাছপালা থেকে, বা ধরো কোনো পশু থেকে, পশু মেরে, এই সময় তারা হচ্ছে খাদ্য সংগ্রহ করতো। এই সময় খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদক হয়ে ওঠে মানুষ, মূলত মূলত মানুষ খাদ্য সংগ্রহ থেকে মানুষ খাদ্য উৎপাদক হয়ে ওঠে এই টাইমটাতে। এই সময় বৈশিষ্ট্য কি ছিল স্যার? এই সময় দেখো, মানুষ কৃষি ও পশুপালনে উন্নত হয়, বার্লি, গম, ধান চাষ শুরু করে, কুমোরের চাকা আবিষ্কার হয় এই নব্যপ্রস্তর যুগে, আগুনের ব্যবহার শুরু হয়, মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী জীবন বসবাস করে। আর এগুলো কিন্তু সব এক একটা পয়েন্ট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে লাইন, পাঁচটা লাইন, পাঁচটা ওয়ান লাইনার ধরে রাখতে পারো তোমরা। কি বলছি আমি বুঝতে পারছো তো? এই পয়েন্টগুলোকে তোমাদের মাথায় রেখে চলতে হবে। দেখো, এই সময় অস্ত্রগুলোর কিছু পরিবর্তন হলো, কিছু কি কি হলো স্যার? মসৃণ হলো, ধারালো হলো, যার জন্য ছুরি, বর্ষা, এই ধরনের জিনিস চলে আসলো। এর আমরা স্থান কোথায় পাই? ভারতের প্রায় সর্বত্র এই যুগের নিদর্শন পেয়ে থাকি। তাহলে স্যার ভীমবেটকা মধ্যপ্রদেশের ওই জায়গাটাতেও কি এর অস্তিত্ব পাওয়া গেছে? একদম কারেক্ট,
একমাত্র স্থান মধ্যপ্রদেশের ভীমবেটকা, যেখানে হচ্ছে প্রাচীন, মধ্য এবং নব্যপ্রস্তর যুগের একই সাথে নিদর্শন পাওয়া যায়। লিয়ে মুসিয়া ভারতের প্রথম নব্যপ্রস্তর যুগের কথাটাকে বা নিদর্শনটাকে, সরি কথা না, নিদর্শন আবিষ্কার করেছিলেন। তার কথা আমি বললাম, লিয়ে মুসিয়ে ব্যক্তি, তিনি প্রথম হচ্ছে গিয়ে এইটাকে কি কথাটাকে ব্যবহার করেছিলেন। ঠিক আছে, চল দেখো এবার হচ্ছে চেলিওলিথিক এজ বা নব্যপ্রস্তর, সরি তাম্রপ্রস্তর যুগ, যেটা 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে চলেছিল। নব্যপ্রস্তর যুগের পরে মানুষ ধাতুর ব্যবহার শুরু করে। নব্যপ্রস্তর যুগ যখন এন্ড হয়ে গেছে, তখন বলছে প্রথম ধাতু হিসাবে তারা তামার ব্যবহার করেছিল। বৈশিষ্ট্য যদি দেখি, কৃষি, শিকার, তারপরে এই মানে তাম্রপ্রস্তর যুগে পোড়ামাটি, কাঠ, এই সমস্ত কিছু, বা হচ্ছে মাতৃদেবীর পূজা, সার, এগুলো তারা হচ্ছে গিয়ে কাজ করতো। আচ্ছা, এর স্থান কোথায় পাই স্যার ভারত পশ্চিমবঙ্গের মধ্যে? পশ্চিমবঙ্গ যদি বলি তাহলে ছোট নাগপুর মালভূমি থেকে গাঙ্গেয় উপত্যকা পর্যন্ত এইটা ছিল হচ্ছে গিয়ে এই তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাই। এছাড়া হচ্ছে মাইসোর, নর্মদা উপত্যকা, এই সকল জায়গায়, এই জায়গায় এখন এই টাইমটাতে তামা দিয়ে মূলত কি কি জিনিস তারা নির্মাণ করতো? তামা দিয়ে মূলত তারা বাটলি, কুঠার, হারপুন, এগুলো এক একটা অস্ত্রের নাম। তোমরা আবার বলো না স্যার এই অস্ত্রগুলো কেমন দেখতে, তাহলে আবার ছবি এনে তোমাদের দেখাতে হবে। তামার পরে মানুষ টিন মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করে, এই তাম্র ব্রোঞ্জ যুগের সূচনা হয়ে যায়। এরপরে চলে আসি আমরা আয়রন এজ বা লৌহ যুগ। তাম্রপ্রস্তর যুগের পরে লোহার আবিষ্কার হয়, ফলে লোহা যুগের সূচনা ঘটে এই টাইমটাতে। হ্যাঁ, লোহার সূচনা ঘটে। ভারতবর্ষের সর্বত্র লৌহ যুগের সূচনা একসাথে হয়নি, এটা প্রমাণও পাওয়া গেছে যে যখন দক্ষিণ ভারতে তাম্রব্রোঞ্জ যুগের সূচনা হয়েছিল, তখন মধ্যপ্রস্তর যুগের পরে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম মধ্যপ্রস্তর যুগের সময় মানুষ লোহাটা ব্যবহার না করলেও লোহার কাজ শুরু করেছিল। মানে লোহা দিয়ে অস্ত্র না নির্মাণ করলেও লোহার কাজ শুরু করেছিল, মানে যে লোহাকে নিয়ে এসে পাথর ভাবতো তারা, তো তারা লোহাকে নিয়ে এসে ব্যবহার করতো, আমরা এটা বলতে পারি। কিন্তু তার ব্যবহার সর্বত্র একসাথে শুরু হয়নি। প্রথম যদি বলা হয় তাহলে মধ্য ভারতে ব্রোঞ্জ ও তাম্র যুগের যখন অস্তিত্ব ছিল, তখন ঠিক তার বিপরীত দিকে আমাদের দিকে তখন আমরা কি দেখি, আমরা লোহার ব্যবহারটা শুরু হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো তাম্রব্রোঞ্জ যুগে এই লোহার পার্থক্য মূলত স্থাপত্য এবং সৌধ যেগুলো, সেগুলো নিদর্শন দেখলেই আমরা বুঝতে পারি। যেমন ধরো আমরা যদি দেখি আসাম, বিহার, মধ্য ভারত, গুজরাট, কাশ্মীর, এই সমস্ত বিশেষ করে দক্ষিণ ভারত, কর্ণাটক অঞ্চলে এদের একটা এই ধরনগত পার্থক্য। হ্যাঁ, ধরনগত পার্থক্য বলতে তাদের ওই যে ম্যাটেরিয়ালটা ইউজ করতো তার একটা পার্থক্য রয়েছে। ধাতুর সূচনা যদি আমরা দেখি, লৌহ যুগের সূচনা পর্ব থেকেই মূলত এই ঐতিহাসিক যুগ ধাতুর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। হ্যাঁ, জাস্ট এগুলোকে ওয়ান লাইনার হিসাবে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে একটু বলবে যে এই পোর্শনটা, জাস্ট আমি বলেছিলাম এটা একদম ছোট বা শর্ট পোর্শন, একদমই ছোট, তো এটা থেকে আমরা ছোট্ট সামান্য কিছু এমসিকিউ করবো এবং এরপরে আমরা আরেকটা চ্যাপ্টারও ঢুকবো। তোমরা বলো এই জায়গাতে সবাই বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও। তোমরা কমেন্টে জানাও তোমরা এমসিকিউ করতে চাও কিনা। এর উপরে তোমরা, হ্যাঁ স্যার বুঝতে পারছি, চিরঞ্জিত, তাই তো মনে হলো, তাই তো দেখলাম, মানে চট করে চলে গেল। যাই হোক, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এর উপর আমরা কিছু এমসিকিউ এমসিকিউ চাই স্যার। ইয়েস স্যার, এমসিকিউ করব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এমসিকিউ করব। চলো, যদি তোমরা এমসিকিউ করতে চাও তাহলে এর থেকে তো আমরা নিশ্চয়ই কিছু এমসিকিউ করতে পারি। দেখো, গুড। আচ্ছা, আমি যেমন যেমন তোমাদের বলতে থাকবো, তোমরা তেমনি তেমনি কমেন্টেও তোমরা তোমাদের এমসিকিউ এর অ্যান্সার দিতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ দেখেছি তোমাদের কমেন্ট, অবশ্যই। ফার্স্ট এমসিকিউ, দ্য টার্ম প্যালিওলিথিক ওয়াজ ফার্স্ট ইউজড বাই হুম? প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার কে করেন? তোমরাও তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আমিও এখানে অ্যান্সার দিচ্ছি। অবশ্যই অপশনে অনেকেই ঠিক দিচ্ছ, এ এ জন ডোবক, একদম কারেক্ট, অপশন এ। আচ্ছা, 2 নাম্বার দেখো, ভারতের প্রাচীন প্রস্তর যুগে আনুমানিক সময়কাল কত? দেখো, 9000 থেকে 9000 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে,
ভারতের প্রথম ক্ষুদ্রান্ত আবিষ্কার হয় কোথায়? দেখো এখান থেকে অ্যান্সারই দিয়ে দিয়েছি, অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, তারপরেরটাও তোমাদের অ্যান্সার দেওয়াই রয়েছে। মধ্যপ্রস্তর যুগকে আর কি নামে পরিচিত? মধ্যপ্রস্তর যুগ আর ক্ষুদ্রান্তের যুগ নামে পরিচিত, অপশন বি। ঠিক আছে, চলো দেখো তারপরে কি বলেছে, নিম্নলিখিত কোন ধাতুটি মানুষ মানুষ প্রথম ব্যবহার করেছিল? 5 নাম্বার কোশ্চেন। তোমরা কমেন্টে বলবে, আমি তোমাদের কমেন্ট দেখছি, কমেন্ট সেকশনে দেখি কে কি করছে। বলছে সি, 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 সি। একদম 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 চিরঞ্জিত, সবাই তামা, সি, একদম গুড, গুড। রীতা, একদম। চলো আইসি, চলো প্রত্যেকের ঠিক হচ্ছে। অপশন সি, কপার। গুড। তারপর একটা সবাই অ্যান্সার দাও দেখি। কোশ্চেন 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 পড়ে নিয়ে সবাই অ্যান্সার দেবে কমেন্টে। বলেছে নেওলিথিক এজ দ্য হিউম্যান ট্রান্সফর্মড ফ্রম, নব্যপ্রস্তর যুগে মানুষ কি থেকে পরিবর্তন হয়েছিল? খাদ্য থেকে উৎপাদন, খাদ্য সংগ্রহ, বা ফুড প্রোডাকশন অ্যান্ড ফুড গ্রেডিং। অপশন বি, 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 বি। আমি বলার আগেই সবাই অ্যান্সার বলে দিয়েছে। ও অ্যান্সার দেওয়াও রয়েছে, অপশন বি। গুড, অপশন বি। তারপর একটা, কুমোরের চাকা কোন যুগে আবিষ্কার হয়? 7 নাম্বার কোশ্চেন। সাতের সি, সাতের সি হবে, সি, 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 নব্যপ্রস্তর যুগে, একদম সি। গুড। ষাঁড় ও মাতৃদেবীর পূজা হয়েছিল কোন যুগে? দ্য ওয়ার্শিপ অফ বুল অ্যান্ড মাদার গডস বিগেন ডিউরিং টেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, নাকি আয়রন এজ? কোনটাতে হয়েছিল? 8 নাম্বার কোশ্চেন। আটের, আচ্ছা এটা তোমরা কোনটা অ্যান্সার দিচ্ছ? 8-এর কোশ্চেন অ্যান্সার দেবে। তোমাদের কারোর অ্যান্সার দেখতে পারি না, আরেকবার একটু কমেন্ট করবে। মাতৃদেবীর পূজা হয়, শুরু হয়। 8-এর সি, একদম কারেক্ট, 8-এর সি। হ্যাঁ, কোশ্চেনের নাম্বার দিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের। হ্যাঁ, চলো। তাম্রপ্রস্তর যুগ আনুমানিক কত সময়কাল স্থায়ী ছিল? তাম্রপ্রস্তর যুগ আনুমানিক কত সময়কাল পর্যন্ত স্থায়ী ছিল? কোশ্চেনের নাম্বার দিয়ে দেবে, কোশ্চেনের নাম্বার দেবে। 9 নাম্বার কোশ্চেনের নাম্বার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও 9 নাম্বার কোশ্চেনের। 9-এর সি হয়নি, 9-এর এ, সি, এ, সি। তাম্রপ্রস্তর যুগ অবস্থান ছিল 1800 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অপশন বি, বি হবে। তাহলে নেক্সট, ধাতুর যুগ এবং লৌহ যুগের মধ্যবর্তী সময়কালকে কি বলা হয়? এটা তোমাদের দিনই যদি ওখানে 10-এরটা অ্যান্সার দেবে। দশের বলছি এ, চিরঞ্জিত। 10-এর এ নয়, 10-এর এ হবে না, 10-এর হবে সি, ধাতুর যুগ ও এবং, সরি, হ্যাঁ প্রায়, অপশন সি, 10-এর সি, একদম কারেক্ট। আচ্ছা, এরপরে ঢুকবো আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বা সিন্ধু সভ্যতা বা সিন্ধু ঘাটি সভ্যতা। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পান সিভিলাইজেশন বলতে পারো, সিন্ধু সভ্যতা বলতে পারো। আচ্ছা, এমসিকিউ করতে সবার কেমন লাগলো বলো একটু কমেন্টে বলো, তোমাদের এমসিকিউ কেমন লাগলো এবং এই চ্যাপ্টারটাকে বুঝতে কেমন লাগলো। আচ্ছা, চ্যাপ্টারে কোনো সমস্যা থাকলে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো। চ্যাপ্টারে বুঝতে খুব ভালো, খুব ভালো, অসাধারণ, খুব ভালো, অসাধারণ, খুব ভালো, খুব ভালো, দারুণ, ফাটাফাটি, গুড, খুব সুন্দর। চলো, ভালো লাগে তোমাদের এরকম কমেন্ট পেলে, আমরা এগুলোই চাই, আর কিছু নয়। আচ্ছা, তাহলে আমরা নেক্সট পার্ট বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা ঢুকে যাচ্ছি।
সিন্ধু সভ্যতা বা সিন্ধু ঘাটি সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা। এখানে সিন্ধু সভ্যতা কি হরপ্পা সভ্যতা? স্যার একটু স্পিডে হয়, স্পিডে হয় বলতে আমি বুঝতে পারছি। তুমি আবার কমেন্ট করো, তাহলে আমি দেখছি। আপনি খুব ভালো পড়াচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাস্টারজি প্রতিটা টিচারই ভালো পড়ায়, মাস্টারজি এরকম ভাবেই সিলেক্ট করে সবাইকে, ঠিক আছে? যারা পড়াতে পারে তারাই এখানে পড়ে, অন্যান্য নিয়ম নাই। চলো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন, ঠিক আছে? এখান থেকেই আমাদের টপিক শুরু আজকে। হ্যাঁ, তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা গেল কেন? স্পিডটা বেশি। আচ্ছা, স্পিডটা একটু বেশি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমি কম স্পিডে পড়াবো এবার থেকে, ঠিক আছে? তুমি ক্লাসে জয়েন্ট হয়ে তুমি আমাকে বলবে, স্যার আমি কিন্তু স্পিড আমার কিন্তু কম করাতে হবে। আমি ঠিক দেখবে তোমার স্পিডটা কমিয়ে দেবো, ঠিক আছে? তুমি ক্লাসে জয়েন্ট হয়ে প্রথম দিন আমাকে বলবে যে স্যার স্পিডটা একটু কমিয়ে দেবেন বা বাড়িয়ে দেবেন, আমি সেই বলছি, ঠিক আছে? তাহলেই আমি বুঝে যাবো। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন। আচ্ছা, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলছে বা হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা কেন বলছে, কেন এখানে? দেখো, সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম যে আবিষ্কৃত স্থানটা ছিল সেটাই ছিল হরপ্পা, সেটাই হরপ্পা ছিল। সেই কারণেই এই হিন্দু সভ্যতার আরেক নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। টপিকে ঢুকি। দেখো, বিষয়টাকে ভালো করে বুঝবে। সিন্ধু সভ্যতা এবং উপনদীগুলোর উভয় তীরে সিন্ধু নদ এবং তার যে উপনদীগুলো, তার যে দুই তীর ধরে ধরে 3000 অব্দে তাম্রব্রহ্ম যুগের নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। এটাই ছিল সিন্ধু সভ্যতা। এটাকেই কি বলা হতো? সিন্ধু সভ্যতা বলা হতো। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানই ছিল হরপ্পা, যেটা আমি একটু আগে বললাম। তাই এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, ভিভিআই পয়েন্ট। হ্যাঁ, তারপরে কি কিছু ঐতিহাসিকরা হরপ্পা সভ্যতাকে সিন্ধু সরস্বতী সভ্যতাও বলে, সরস্বতী নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল। বিখ্যাত ঐতিহাসিক যদি আমরা দেখি, ডিসকভারি কি করেছিল? আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য ফেমাস আর্কিওলজিক্যাল স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি ফার্স্ট ডিসকভার্ড দ্য হরপ্পান সিভিলাইজেশন ইন 1921। প্রথম হরপ্পা সিভিলাইজেশন বা বিখ্যাত প্রত্নতাত্ত্বিক যে ছিল 1921 সালে দয়ারাম সাহানি এবং তার আগে স্যার জন মার্শাল, এরা দুজনে মিলে এটা এই সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেছিলেন। লেটার ইন 1922 রাখাল দাস ব্যানার্জি ডিসকভার মহেঞ্জোদারো। পরবর্তী সময় 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু সেখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে, এর বাইরে থেকে নয়। এখান থেকেই কোশ্চেন দেবে, হ্যাঁ, কোশ্চেন এখান থেকেই পাবে তোমরা। Sir John Marshall was the Director General of Archaeological Survey of India. The first Director General of ASI was Alexander Cunningham. ভালো করে বোঝো, ASI এর সম্পর্কে এখান থেকে কোশ্চেন আসে যে এই সময় যখন আবিষ্কার হয়েছিল তখন তার ডাইরেক্টর জেনারেল ছিলেন স্যার জন মার্শাল, এবং ASI যদি ফার্স্ট ডাইরেক্টর জেনারেল বলে তাহলে আলেকজান্ডার কার্লিংহাম। মাথায় থাকবে জানি সবার, ঠিক আছে? সবার জানি এটা মাথায় থাকে। আচ্ছা, কেউ একটা কোনো কমেন্ট করলে তোমরা দ্বিতীয়বার কমেন্ট করতে পারো। আমি একটু কমেন্টের থেকে একটু পড়ার দিকে চলে গেছিলাম, তোমরা কমেন্ট করতে পারো। দেখি, আচ্ছা, তারপরে দেখো পিরিয়ড যদি দেখি এই সভ্যতা, তাহলে এই সভ্যতা হচ্ছে প্রি হরপ্পান সভ্যতা, মিড হরপ্পান সভ্যতা আর লেটার হরপ্পান সভ্যতা। এই তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। টাইম পিরিয়ডটা দেখে নেবে, এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, আমি জাস্ট পড়ানোর পরিপ্রেক্ষিতে এই তিনটে পার্টকে তোমাদের আলাদা করে দেখিয়েছি, আর কিচ্ছু না। প্রাক হরপ্পা 3200 থেকে 2600, যেটা প্রি হরপ্পা বলে থাকি। পূর্ণ হরপ্পা বা মিড হরপ্পা যেটা 2600 থেকে শুরু করে 1900। উত্তর হরপ্পা যেটা হচ্ছে গিয়ে মানে লেটার হরপ্পা যেটাকে আমরা বলি, হ্যাঁ, লেটার হরপ্পা মানে একদম আমাদের মানে শেষের দিকে, হরপ্পার লাস্ট পিরিয়ড যেটা, হ্যাঁ, যেটা আমরা উত্তর হরপ্পা বলছি, সেটা হচ্ছে বা লেটার হরপ্পা, সেটা হচ্ছে 1900 থেকে 1300 এই পিরিয়ডটা। তবে সাধারণভাবে হরপ্পার সময়কাল যদি আমরা দেখি 23 শতক থেকে প্রায় 1900। এক সেকেন্ড, এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। 2300 শতক থেকে 1300 বিসি। আচ্ছা, ও সরি, এক সেকেন্ড, হ্যাঁ ঠিকই আছে, 2300 থেকে 1700 বিসি এইরকম টাইমটাতে আমরা ধরে রাখতে পারি হরপ্পার জন্য। ব্যাপ্তি যদি আমরা বলি, হরপ্পার যদি টোটাল আমরা সাইডটাকে দেখি, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে, তার প্রায় বিস্তার ছিল 1500 কিমি পর্যন্ত। 1500 অ্যাপ্রক্সিমেটলি সিভিলাইজেশনের যে টোটাল বিস্তারটা ছিল সেটা। নর্থার্ন সাইডে মান্ডা, যেটা হচ্ছে কি জম্মু অ্যান্ড কাশ্মীর পর্যন্ত। সাউথার্ন সাইডে যদি সেটা মহারাষ্ট্র পর্যন্ত আমরা দেখি।
আলমগিরিপুর যেটা ইস্টার্ন সাইড, যেটা উত্তরপ্রদেশ, ওয়েস্টার্ন সাইড তুর্কমেনিস্তান যেটা হচ্ছে বেলুচিস্তানে অবস্থিত। বেলুচিস্তান বলতে সেটা পাকিস্তান আর কি, সেই সব সাইড পর্যন্ত মূল কেন্দ্র যেগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, সিন্ধু সভ্যতার মূল কেন্দ্র যেটা বর্তমানে পাকিস্তান, উত্তর পশ্চিমে ভারতের বিভিন্ন অংশে প্রধান দুই কেন্দ্র হচ্ছে, যদি দেখি সেটা হচ্ছে, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো, যা বর্তমানে পাকিস্তানের অংশ বলা যেতে পারে, যেটা বর্তমানে পাকিস্তানের অংশ, এটা একটু আগেও আমি বলেছি। আচ্ছা, আর্লিয়েস্ট আর্কিওলজিক্যাল সরি এগ্রিকালচার যেটা হচ্ছে তোমার কৃষি বা গোষ্ঠী, যেটা পাকিস্তানের বালুচিস্তানের বোলানে গিরিপথের কাছে এই মেহেরগড় সভ্যতা যেটা, সেটার আমরা অস্তিত্ব পেয়ে থাকি। এই মেহেরগড় সভ্যতা আদি পর্যায় যেটাকে আমরা বলি হচ্ছে মেহেরগড়। আচ্ছা, খড়গগিরি যেটা পর্যায় সেটা হচ্ছে আমরি, এগুলো এক একটা সিট, জাস্ট এগুলোর নামটা মনে রাখো, তোমাদের বেশিটা নাম মনে রাখতে পারলো। মেহেরগড় সভ্যতা, আমরি, কালীবঙ্গাল, লোথাল। মেহেরগড় সভ্যতা হচ্ছে ফার্স্ট, আমরি হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম এবং সবচেয়ে ছোট সিট যদি বলি। কালীবঙ্গালের বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে কালীবঙ্গাল কথার অর্থ হচ্ছে কালো চুড়ি বা ব্ল্যাক ব্যাঙ্গেল যেটাকে আমরা বলি। হ্যাঁ, লোথাল মূলত হচ্ছে তার নাম ছিল হচ্ছে জাহাজ বা প্রাকৃতিক বন্দর যেখানে ছিল, সেটাই হচ্ছে লোথাল। হুম, তারপরে দেখো উপরের কেন্দ্রগুলির পাশাপাশি অসংখ্য কেন্দ্র ভারতে পাকিস্তানে বিস্তৃত হয়ে রয়েছে এরকম বিভিন্ন জায়গায়, ঠিক আছে, মানে বিভিন্ন প্রান্তগুলোতে। যেমন হচ্ছে আমি যেমন যদি বলে থাকি বলে ওয়েস্টার্ন বাউন্ডারিতে যেটা বলি, যেটা মার্কান উপকূলের নিকটবর্তী সুখ জেন্ডার, যেটা হচ্ছে পশ্চিম সীমান্তে বা ওয়েস্টার্ন বাউন্ডারি যেটা বলি, এটাও একটা ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশে আলমগিরিপুর যেটা হচ্ছে পূর্ব সীমান্তে বা ইস্টার্ন বাউন্ডারিতে রয়েছে। হ্যাঁ, এগুলো জাস্ট আমি নামগুলো বলছি, এগুলো ডিটেলসে আমি এক্ষুনি আসবো আবার। হ্যাঁ, জাস্ট নামগুলো এবং পজিশন গুলো বলছি। জম্বুর মান্ডা যেটা হচ্ছে উত্তর সীমান্ত বা নর্থার্ন বাউন্ডারিতে আমরা দেখতে পাই। মহারাষ্ট্রের দাইমাবাদ যেটা হচ্ছে দক্ষিণ সীমান্তে বা সাউথার্ন বাউন্ডারিতে আমরা দেখতে পাই। এই এই জায়গাগুলোতে মূলত জাস্ট এগুলো আমি বলছি কি কি সিট গুলো রয়েছে, আমাদের যে যে সিট গুলোকে আমাদের পড়তে হবে সেই সিট গুলোর নামগুলো আমি শুধু বলছি। এগুলো ভারত এবং পাকিস্তান মিলে বিভিন্ন জায়গাতে আমাদের রয়েছে। নেক্সট দেখো কি বলছি আমি, এখানটায় নৃতত্ত্বের যে বিভাজনটা রয়েছে সেটা চারটে ভাগে নৃতত্ত্বরা, এটা হচ্ছে হরপ্পাকে বিভাজন করেছে, এটা একটু আগেও আমি বললাম। যেমন প্রোটো অস্ট্রেলিয়ান, ভূমধ্যসাগরীয়, আলপাইন এবং মঙ্গোলীয়। ঠিক আছে, এই চারটে ভাগ জাস্ট একবার দেখে রাখবে, এক্সট্রা কিচ্ছু নয়। ঠিক আছে, জাস্ট দেখে রাখবে। ক্যাপিটাল, সিট অ্যান্ড পোর্ট, যদি রাজধানী এবং বন্দর বলি তো এই সভ্যতার হরপ্পা এবং মহেঞ্জোদারো প্রধান রাজধানী শহর যদি আমি বলি, তাহলে বলতে হবে আমাকে হরপ্পা ও মহেঞ্জোদারো। প্রধান বন্দর যদি বলা হয়, আমরা তো লোথাল পরেই শেষ করে দিই স্যার, আর কোনো জায়গায় কি কোনো বন্দর ছিল না? অবশ্যই ছিল, আর তিনটে জায়গায় বন্দর ছিল, তোক্তেজেঙ্গার, বালকোট এবং কুনসির। কি কি বললাম, লোথাল হচ্ছে মেন বন্দর। যদি বলা হয় মেন বন্দর বা ফার্স্ট বন্দর কোনটা, মেন 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 যদি বলা হয় তোমাকে, তাহলে কিন্তু অবশ্যই লোথাল। আদার্স গুলোতেও কিন্তু বন্দর, কিন্তু বন্দর ছিল বলে বন্দর ছিল সিন্ধু সভ্যতায়। 1 নাম্বার তোমাকে দিয়ে দিল লোথাল, 2 নাম্বার দিয়ে দিল তুক্তজেঙ্গার, 3 নাম্বার দিয়ে দিল হচ্ছে তোমাকে ধরো বালাকোট, 4 নাম্বার দিয়ে দিল অল। তুমি তো এখানে লোথালটা গিয়ে চলে আসবে, কিন্তু এই দুটোতেও তো ছিল। কিন্তু এই বন্দরের মধ্যে যদি বলা হয় প্রধান বন্দর, প্রধান বন্দর স্যার কোনটা, তাহলে অবশ্যই লোথাল। তখন কিন্তু অলে টিক দিলে চলবে না, কাজে কোশ্চেন ভালো করে দেখতে হবে। কি বললাম সবাই বুঝতে পারছো যে কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে, নইলে কিন্তু অ্যান্সার করা যাবে না। ঠিক আছে, তারপরে দেখো আমরা এবার একটা একটা করে টপিকে ঢুকবো, একটা একটা করে পার্টে ঢুকে যাব, ভালো করে বোঝো। মহেঞ্জোদারো, Mohenjo-daro is the largest site of the Indus civilization discovered in 1922. রাখাল দাস ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি 1922 সালে এই মহেঞ্জোদারো সভ্যতাকে আবিষ্কার করে। মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ স্নানাগারের সর্ববৃহৎ স্থান, যা 1922 সালে রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় যাই বলেন তিনি আবিষ্কার করেছিলেন। The Indus language মহেঞ্জোদারো means মাউন্ট অফ ডেট, অর্থাৎ মৃতের স্তূপ। VVI পয়েন্ট, অনেকবার কোশ্চেন এসছে। শহরটিতে একটি বড় স্নানাগার পাওয়া গেছে। দ্য সিটি হ্যাজ দ্য লার্জেস্ট বাথ, 39 ফিট লং, 23 ফিট ওয়াইড এবং 4 ফিট ডিপ। ডিপ মানে হচ্ছে তার গভীরতা ছিল। উইথ নিয়ার বাই
ক্যাটেল মেড অফ দ্য ব্রিক, বলেছে যে পোড়া ইট দিয়ে, মূলত এর কাছাকাছি যদি নগরগুলো দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আয়তাকার ঘরগুলো ছিল, সভাঘর ছিল, আরেকটি বড় আয়তাকার অট্টালিকা যা প্রশাসনিক কাজের জন্য তারা ব্যবহার করত। দুটো আয়তাকার ঘরের আমরা অস্তিত্ব পেয়ে থাকি এই টাইমে। একটা হচ্ছে স্নান, একটা আমরা কি দেখতে পারি হচ্ছে সভাঘর, আরেকটি আয়তাকার অট্টালিকা যা প্রশাসনিক কাজ এর জন্য তারা ব্যবহার করত। ঠিক আছে, প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে যেগুলো আমরা পেয়ে থাকি পশুপতি শিলমোহর। পশুপতি শিলমোহরটা কিরকম স্যার? পশুপতি শিলমোহর হচ্ছে পশুপতি শিবের প্রাচীন মোহর, মানে মূর্তি, এবং তার চারপাশ থেকে তোমরা দেখবে বিভিন্ন হচ্ছে গিয়ে ওই পশুর, বিভিন্ন পশুর, যেমন হচ্ছে ধরো তোমাদের গন্ডার, হরিণ, তারপর হচ্ছে ষাঁড়, হ্যাঁ, এদের বিভিন্ন ছবিগুলো তোমরা দেখতে পারবে, যেটাকে বলা হয় আদি শিব বা পশুপতি শিব। তার শিলমোহর এখানে নিদর্শনে এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে স্যার? ব্রোঞ্জের নিত্যরত মূর্তি, 3 নলাকার শিলমোহর, এগুলো এখানে পাওয়া গেছে। বুঝতে পেরেছি, এখানে এগুলো আমরা পেয়ে থাকি। তারপরে কি দেখছি? হরপ্পা। হরপ্পা কোথায় স্যার? পাকিস্তানে। ফার্স্ট ডিসকভার সিট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফাউন্ড বাই দয়ারাম সাহানি 1921। ঠিক আছে, প্রাপ্ত নিদর্শনে বড় একটা শস্য ভান্ডার পায়, গ্র্যানারি যেটাকে আমরা, ঠিক আছে, সেটা পাওয়া গেছে। একাধিক শিলমোহর পাওয়া গেছে, তামার কেটলি পাওয়া গেছে, আয়না পাওয়া গেছে, নিত্যরত পুরুষ ও নারী পাথরের মূর্তি পাওয়া গেছে। নিত্যরত পুরুষ ও নারীর একসাথে পাথরের মূর্তি কোথায় পাওয়া গেছে স্যার? হরপ্পায়। এই ধরনের কোশ্চেন গুলোই তো আসবে বারবার, এই কোশ্চেন গুলোই বারবার আসবে তোমাদের পরীক্ষাতে। আমরা ডিপে যাবো না, যার জন্য আমি বলছি টপিকে পড়বো আমরা। 1921 সালে আবিষ্কার করেছিল কে? দয়ারাম সাহানি, মাথায় রাখবে এগুলো। ধোলাভিরা। ধোলাভিরা one of the largest seat of the Indus Valley civilization in India. ইন্ডিয়ার মধ্যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লার্জেস্ট সিট, divided into 3 parts. 2 part made rectangular stone structure for trade and goods. ভারতের সিন্ধু সভ্যতার বৃহৎ শহরগুলোর মধ্যে একটি 3টি অংশে বিভক্ত ছিল, যেটা যার 2টি অংশ পাথরের আয়তাকার কাঠামো দিয়ে তৈরি নির্মিত হতো, যা পণ্য ও বাণিজ্য ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছিল। ঠিক আছে, মধ্যবর্তী নগর পরিকল্পনা ঋগ্বৈদিক যুগে আর্যরা সাহায্য করেছিল বলে এক্ষেত্রে মনে করা হয় যে সিটি প্ল্যান মিডল পার্ট delivered to have been assisted by the Aryan during the Vedic period. এরপরে চলে আসি আমরা লোথাল। তার অবস্থান কোথায় স্যার? তার অবস্থান হচ্ছে গুজরাটে। বর্তমান অবস্থান বা সে সময় অবস্থান কোথায় যদি বলে? গুজরাট। known as the port city of Indus Valley civilization and one of the earliest trade port of the in the world. ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পুরনোতম বা প্রাচীনতম পোর্ট ট্রেড যেখানে করা হতো, পোর্টের মাধ্যমে ট্রেড বা সামুদ্রিক বাণিজ্য, অন্যতম পৃথিবীর প্রথম সামুদ্রিক বাণিজ্য যেখান থেকে হয়েছে সেটা হচ্ছে লোথাল। এখনো পর্যন্ত যা নিদর্শন পাওয়া গেছে, লোথাল থেকে বাণিজ্যের জন্য কাঁচামাল যেমন গুজরাট থেকে তুলা, রাজস্থান থেকে তামা সংগ্রহ করা হতো। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নগর হিসাবে তার পরিচিতি লাভ ছিল। ঠিক আছে, দ্য ফেমাস অ্যাজ দ্য ম্যানচেস্টার সিটি অফ দ্য ইন্ডাস সিভিলাইজেশন ডিউ দ্য ট্রাভেলিং টেক্সটাইল ট্রেড। খুব বেশি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, বহুবার কোশ্চেন আসতে পারে, এটা এখান থেকে এসেছে, আসবে, এগুলো মাথায় রাখবে। আমরা এক্ষুনি এখান থেকে এমসিকিউ করব। কালীবঙ্গাল, যেটা কোথায় অবস্থিত স্যার? রাজস্থানে। কালীবঙ্গাল শব্দটি দ্য মিনস অফ ব্ল্যাক ব্যাঙ্গলস, ঠিক আছে, যেটাকে আমরা বলি কালো কঙ্কন। কঙ্কন বলতে চুড়ি, অবশ্যই মেয়েরা খুব ভালো বুঝতে পারবে এটা। এখানে প্রাচীন লাঙ্গল চালিত জমি পাওয়া গেছে, শস্যাগার পাওয়া গেছে, শঙ্কু আকৃতির শিলমোহর পাওয়া গেছে, 7টি যজ্ঞবেদী পাওয়া গেছে, পশু দ্বারা চালিত খেলনা গাড়ি পাওয়া গেছে, বাচ্চাদের খেলনা গাড়ি। খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে। দেখো আমি অল্প অল্প করে দেখাচ্ছি তোমাদেরকে, বেশি পড়ার প্রয়োজনীয়তা নেই। এইটুকু থেকেই কোশ্চেন আসবে তোমাদের, এইটুকু থেকেই তোমাদের থাকবে। পিয়ালি সাহা জয়েন্ট, এতক্ষণ বাদে পিয়ালি সাহা, একদম আমরা এত কিছু বললাম, তুমি এতক্ষণ বাদে আসলে আমাদের সাথে জয়েন্ট করতে। আর কতক্ষণ স্যার? কেন ভালো লাগছে না আমার ক্লাস করতে? আমার ক্লাস করতে ভালো লাগছে না স্যার? আর কতক্ষণ? আমি বলছি, তোরা পড়ছিস, তোরা নোট করছিস, তোদেরই সে আর কতক্ষণ? আচ্ছা, জাস্ট ওয়াও। আচ্ছা, ক্লাস কেমন লাগছে বলো? ভালো লাগছে স্যার।
নেটওয়ার্ক ইস্যু আচ্ছা, হ্যাঁ ভালো লাগছে, চলো 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 ক্লাস করো সবাই, লাগছে দারুণ। চলো, কালীমঙ্গল সম্পর্কে আমরা বললাম, এবার দেখবো আমরা কোথায়। খুব ভালো খুব ভালো খুব ভালো, চলো ক্লাস খুব ভালো লাগছে, ঠিক আছে চলো। চলো এবার দেখো কি বলেছে, চানহুদারো পাকিস্তান। কোথায় স্যার চানহুদারো? একমাত্র শহর যেখানে কোনো দুর্গ ছিল না, যেখানে কোনো দুর্গ ছিল না। সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেখানে দুর্গ ছিল না, বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা প্রাপ্ত নিদর্শন। আচ্ছা তারপরে কি বলেছে, এখানে এখানে অলংকার প্রস্তুত করা হতো মূলত, আচ্ছা জপমালা প্রস্তুত করা হতো, ধাতু ও শিল্পীদের অস্তিত্বের এখানে প্রমাণ পাওয়া গেছে। 2 নম্বর পয়েন্ট এখান থেকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রাপ্ত নিদর্শন কি? ছোট পাত্র, কালি লেখার পাত্র, পশু দ্বারা চালিত আহ, গাড়ির ছাপ, ইটের উপর কুকুরের ছাপ, এই ধরনের এখানে পাওয়া গেছে। আচ্ছা এবার কি কেউ এমসিকিউ করতে প্রস্তুত আছো কিনা? হাত তোলো, কে কে এমসিকিউ করতে চাও। এটা আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট 1 করলাম আমরা। ঠিক আছে, আমরা যাতে বোরিং না হয় আমরা কিছু এমসিকিউ করে নিই আগে একটু। সবাই হাত তুলছে কেউ, তাহলে কি এমসিকিউ শুরু করা যাক। আর আজকের ক্লাস কেমন লাগলো সবার, কি সবাই কিন্তু অবশ্যই জানাবে। চলো চলো। আজকে তাহলে ফার্স্ট কোশ্চেন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কি বলেছে, হু ফার্স্ট ডিসকভার হরপ্পান সিভিলাইজেশন? সবাই সবার অ্যান্সার দেবে, প্রত্যেককে বলছি অপশন অনুযায়ী তোমাদের কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার দেবে। অপশন এ দয়ারাম সাহানি, একদম কারেক্ট। অপশন এ অপশন এ অপশন এ, একে। সি কোথায়? এ দয়ারাম সাহানি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2 নম্বর কোশ্চেন, কোন সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল? দুয়ের কোশ্চেন, দুয়ের দুয়ের একদম 1921, 1921, 1921, 1921, একদম কারেক্ট, 1921। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছে? 3 নম্বর কোশ্চেন, তিনের অ্যান্সার দেবে সবাই, কোশ্চেনের নাম্বার দিয়ে সবাই অ্যান্সার দেবে অবশ্যই, কোশ্চেনের নাম্বার না দিলে কিন্তু আমি কিন্তু কোনো কারোর কথা শুনবো না। 3-এর বি, একদম 3-এর বি, রাখাল দাস ব্যানার্জি। 4-এর মহেঞ্জোদারো কোন বছর আবিষ্কৃত হয়েছিল? কোশ্চেনের নাম্বার দিয়ে। সি কেন না কোশ্চেন বলো কোনটা তুমি বুঝতে পারোনি, আমাকে আমি এমসিকিউ করে নিয়ে তারপরে তুমি বলো, আমি বলে দিচ্ছি। হুম, চারেরটা, 4-এর বি, 4-এর বি একদম কারেক্ট, 4-এর বি। 5-এর হরপ্পা ও মহেঞ্জোদারো আবিষ্কারের সময় এএসআই অধিকর্তা কে ছিল? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা কে ছিল? 5-এরটা। 5-এর বি একদম কারেক্ট, 5-এর বি, স্যার জন মার্শাল। আর ইনি ছিলেন হচ্ছে ফার্স্ট ফার্স্ট এ এস আই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট। আলেকজান্ডার কার্নিংহাম ছিল হচ্ছে ফার্স্ট, তৎকালীন ছিল স্যার জন মার্শাল। আচ্ছা এই দেখো, ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ এএসআই। এবার অ্যান্সার দাও, এইটা বলেছিল? আচ্ছা ঠিক আছে, মানে একটু দেখছি আমি এটা করিনি একটু, হ্যাঁ টাইম অলরেডি আমি পেরিয়ে ফেলেছি। ছয়ের ছয়ের একদম কারেক্ট, 6-এর এ, গুড। 7-এর হরপ্পা সিভিলাইজেশন ইজ ডিভাইডেড ইনটু হাউ মেনি পার্টস? 7-এর কোশ্চেনে অ্যান্সার দাও, একটু আগে আমি করালাম, একটু আগে। 7-এর বি একদম কারেক্ট, 7-এর বি, 3টে। হোয়াট ইজ এ টাইম পিরিয়ড প্রি হরপ্পা সময়কাল? 8-এরটা,
কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার দেবে, সবাইকে বলছি কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার দেবে, প্রত্যেককে বলছি কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার দেবে। 8-এর বি নয় রিতা, 8-এর এ, একদম কারেক্ট, 8-এর এ। 9, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ মিডল, মানে পরিপূর্ণ হরপ্পা, মানে মাঝের পিরিয়ডটা। 8-এর এ একদম কারেক্ট। 9টা বলো, 9-এর অ্যান্সার দেবে সবাই। 9-এর বি একদম কারেক্ট, 9-এর বি যে দিলে একদম কারেক্ট। 10-এর হরপ্পার উত্তর পর্যায়ে কতটুকু পর্যন্ত ছিল? উত্তর বলতে একদম লাস্ট পিরিয়ডটা, যেটা 9-এর বি হয়েছে। 10-এর বলো সবাই, অ্যান্সার দাও 10-এর। 10-এর সবাই অ্যান্সার দাও। 10-এর সি একদম কারেক্ট, 10-এর সি, 10-এর সি, ঠিক আছে, 10-এর সি। এক সেকেন্ড একটু হোল্ড করো, একটু লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে, আরো আরো কিছু এমসিকিউ আছে, একটু হোল্ড করো, একটু জাস্ট এক সেকেন্ড একটু হোল্ড করো। একটু হোল্ড করো, একটু জাস্ট এক সেকেন্ড, এক সেকেন্ড একটু লাইন। হ্যাঁ চলো, আমার মানে সেটা খুলে গেছিল আর কি, তোমাদের স্পিকার চ্যানেলে তোমরা শুনতে পেতে। চলো 11 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 11 নম্বর কোশ্চেন অ্যান্সার দেবে। 11 সবাই অ্যান্সার দেবে 11 নম্বর কোশ্চেনের। 11 নম্বর কোশ্চেন, 11 সি, গুড, 11 সি। 12 নম্বর কোশ্চেনের সবাই অ্যান্সার দাও, গুড, সবাই পারছে। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও সবাই। 12 নম্বর কোশ্চেন, 12 রে, গুড, 12 রে। 13 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, where was the earliest agricultural community of the Indus Valley civilization? কৃষিজীবী গোষ্ঠীর সমস্ত অস্তিত্ব প্রথম কোথায় পাওয়া যায়? 12 বলো। 13 কোশ্চেনের নাম্বার দেবে ইন্দিরা দাস। 13, 13 বি মেহেরগড়ে পাওয়া গেছে। 14 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার পশ্চিম সীমান্ত হলো কোনটি? 14 নম্বর, 14 সি, শক্তিকেন্দ্র, 14 সি, গুড। আজকে লাস্ট কোশ্চেন, এবং কিছু কোশ্চেন আমি তোমাদেরকে নোটেও দিয়ে দেবো বা সামনের দিনকে আলোচনা করব। হ্যাঁ, আজকে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, সিন্ধু সভ্যতার পশ্চিমতম সীমা কোনটি? 14 নম্বর, 14 না, এটা লাস্টের আগেরটা। সিন্ধু সভ্যতা, এটা তো ডবল হয়ে গেল নাকি? চলো, আচ্ছা এটা তো দুবার দিয়ে ফেলেছি। চলো, 15, সিন্ধু সভ্যতার পূর্বতম সীমান্ত কোনটা হলো? চলো, নেক্সট দিন আবার কিছু কোশ্চেন আছে তোমাদের জন্য। আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের। দেখি তোমরা কি করেছো এটা। 15 বি নয়। 15 একদম সি। চলো, আজকে তোমাদের এই পর্যন্তই ক্লাস থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। তোমাদের সাথে আমার ক্লাসে আবার দেখা হবে আশা করবো সবাই। আজকের ক্লাস সবার কেমন লাগলো একটু জানাও, একটু কমেন্টে জানাও আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের কি আমি নেক্সট ক্লাসে পাবো কিনা এটুকু জানাও। খুব ভালো, খুব ভালো। আমি আমি কি তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা করব, দেখা পাবো তোমাদের? আমরা এইভাবে কি থিওরির সাথে সাথে এক একটা টপিকের সাথে সাথে এমসিকিউ করব নেক্সট ক্লাসে? অবশ্যই অবশ্যই। তাহলে তো তোমাদের সাথে এটা জোর গলায় বলো যে স্যার আমরা পরের দিনকে ক্লাসে আপনার সাথে থাকবো। এটা জোর গলায় বলো, স্যার স্যার আপনার সাথে আমরা পরের দিন ক্লাসে থাকবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে যেটুকু বাকি থাকছে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে খুব ভালো ক্লাস করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। এবং অগ্রিম তোমাদের শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আমার তরফ থেকে, এবং অবশ্যই মাস্টারজির প্রতিটা টিচার এবং মাস্টারজির তরফ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে এবং ভালোভাবে থাকবে। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে কি আমি লিভ করবো স্যার? হ্যাঁ স্যার, লিখ করে যান, অসুবিধা নেই। আচ্ছা, আমি তাহলে লিভ করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি ফিডব্যাক শেয়ার করো। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি। তার আগে আমি এখান থেকে তোমাদের যাতে সময় নষ্ট না হয়, আমি এটা শেয়ারও করে রাখলাম, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। সেকেন্ড পেজে কোড রয়েছে। আমি একটু ফিডব্যাকে যাচ্ছি। আবার বলছি, 2 মিনিট সময় নেবো, তার বেশি একদম না। 2 মিনিট মানে 2 মিনিটের সময় নেবো। অলরেডি আমরা একটু লেটে চলছে ঠিকই, তো 2 মিনিটের বেশি সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে এবার, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। ভালো, খুব ভালো, দারুণ না বলে যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে, আবার বলছি 1 মিনিটেরও কম সময় রয়েছে, অলরেডি 1 মিনিট হয়ে গেছে। আর 1 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো, টাইম হয়ে গেছে প্রায়। কোডে চলে গেলাম, যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে,
কোনো রকম স্ক্রিনশট বা অন্য কোনো কিছু পাঠাবে না। বারবার বলছি, এটা রেগুলার বলা হয়, তারপরেও প্রত্যেক দিনই দু একজনকে দেখা যায় স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাচ্ছে বা ইমেজ পাঠাচ্ছে। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, বারবার বলছি। আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করে সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। আর যেটা বলার, আগামীকাল তোমরা জানো আগামীকাল কিসের ক্লাস রয়েছে, আশা করি বলার দরকার নেই। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব। এই সাবজেক্টটা আমাদের সব জায়গাতে কাজে লাগবে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো কাজে লাগবে না। অর্থাৎ তুমি প্রাইমারি টেট দাও বা আপার প্রাইমারি টেট দাও, সব ক্ষেত্রে তোমার এই সাবজেক্টটা কাজে লাগবে, তাই না? তো অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না। মানে যেটা এই ক্লাসের ক্ষেত্রেও আমি আজ শুরুতেও বলেছিলাম, আগামীকালও এই একই রকম। এবং যেটা মনে হবে যে আজকের ক্লাসে যেমন স্যার তোমাদেরকে মানে তোমাদের মধ্যে মানে দেখো, যারা সিরিয়াসলি ক্লাস করেছে, যে তোমাদের কখনো মনে হয়নি যে ক্লাসটা ছেড়ে বেরিয়ে যায় বা আর ভালো লাগছে না বা এরা, বা কখন 1.5 ঘন্টা হয়ে গেল কিছু বুঝতে পারবে। আগামীকালও এরকম, যে আগামীকাল একজন ম্যাডাম থাকবেন, মনে হবে যে হ্যাঁ কিভাবে আমাদের মধ্যে এনার্জি চ্যানেলাইজ হচ্ছে, এই ব্যাপারগুলো খুঁজে পাবে এই ক্লাসের মধ্যে। তো আগামীকাল ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। আবারও বলছি, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটা আমাদের প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট তুমি যেটাই দাও না কেন, সবার জন্য সমান গুরুত্বপূর্ণ, 30 নম্বরের একটা সাবজেক্ট। এবং একই রকম ভাবে আমরা যদি বলি সিটেট পেপার 1 পেপার 2, কারণ সিটেট পেপার 1 আর প্রাইমারি টেট এর মধ্যে কোনো পার্থক্য নেই। একই রকম ভাবে আপার প্রাইমারি টেট বা সিটেট পেপার 2 এর মধ্যেও কোনো পার্থক্য নেই। তো আগামীকাল সিডিপি ক্লাস থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি। প্রত্যেকে লাইভ ক্লাস করবে, মিস করবে না কেউ। আমি কোডে চলে গেলাম, ডেস্টিনেশন মাস্টারজি, এটা হচ্ছে সিক্রেট কোড, এটা হাইলাইট করা রয়েছে, এটাই হচ্ছে সিক্রেট কোড। ডেস্টিনেশন মাস্টারজি যেটা হাইলাইট করা রয়েছে, এটাই হচ্ছে সিক্রেট কোড। ডেস্টিনেশন মাস্টার, যার নাম্বারটা সেম, অর্থাৎ এই পরপর বিগত 2-3 দিন ধরে যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের কাছে এই নাম্বারটা চেনা। 6291515880, এই নাম্বারটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে। এই নাম্বারটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, 6291515880। আর কোড হচ্ছে ডেস্টিনেশন মাস্টারজি, কোড ডেস্টিনেশন মাস্টারজি। নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880। শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। এবং বারবার বলবো যে টাইপ করে পাঠাও, এই কোডটাকে শুধুমাত্র টাইপ করো, টাইপ করে পাঠাও। ডেস্টিনেশন মাস্টারজি, এটা হচ্ছে সিক্রেট কোড, এটাকে শুধুমাত্র টাইপ করে পাঠাও। আর রেকর্ডিং ক্লাস সবার কাছে যাবে। আমি আগামীকাল ক্লাসে জানিয়ে দেবো রেকর্ডিং ক্লাসগুলো কিভাবে পাবে। আমি আগামীকাল ক্লাসে জানিয়ে দেবো যে রেকর্ডিং, সরি, সে পিডিএফ নোটস গুলো কি করে পাবে। রেকর্ডিং সবার কাছে আছে। একটু আমাকে জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। পরপর আজ কদিন ক্লাস হলো, 4 দিন ক্লাস হয়ে গেল। 4 দিন ক্লাসের পর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আবারও বলছি, লেগে থাকো। যদিও স্যার বেশ কিছুটা সময় নিয়ে নিলেন, 9:30টায় ক্লাস শেষ হয়নি। মানে আমি দেখেছি, মানে এই স্যার, হিস্ট্রি স্যার বা একই রকম ভাবে দেখবে জিওগ্রাফি স্যার, এনারা কোথাও কোথাও না গিয়ে একটু সময় নিয়ে নেন। আমি দেখেছি এরকম ব্যাপারটা। ইংলিশের স্যারও তাই, কিছুটা হলেও সময় নিয়ে নেন। কখনো কখনো দেখবে 1.5 ঘন্টা ক্লাস 1 ঘন্টা 35 মিনিট 40 মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটবে। মানে যদিও এরপর আমাদের আবারও বলছে একটা ফিক্সড রুটিন থাকবে, সাপ্তাহিক একটা ফিক্সড রুটিন থাকবে, কবে কোন দিন কোন সাবজেক্টে ক্লাস, ফিক্সড রুটিন থাকবে। আবারও বলছি, আমরা কোন রকম কম ক্লাসে সিলেবাস শেষ করা পছন্দ করি না। কম ক্লাসে সিলেবাস শেষ করা পছন্দ করি না। ব্যক্তিগতভাবে আমি কম ক্লাসে সিলেবাস শেষ করতে পারি না। তো সেখান থেকে নাম্বার অফ ক্লাস বেশি থাকবে, অর্থাৎ তোমার সবসময় মনে হবে আমি পড়াশোনার মধ্যে আছি। এবং এমন ভাবে ক্লাসগুলো হবে যে তোমার ক্লাসটা যদি খুব গুরুত্বপূর্ণ মনে করে যদি সিরিয়াসলি করো, ঠিক এই টাইমটা যদি আরেকবার তুমি বাড়িতে দাও, তাহলে এই ক্লাসগুলো নিয়ে বা এই টপিকগুলো নিয়ে বা এই চ্যাপ্টারগুলো নিয়ে তোমাকে আলাদা করে ভাবতে হবে না। সব গ্রুপ ওপেন নেই বাবা, এই লিঙ্কটা শেয়ার করা হচ্ছে টোটাল 6টা গ্রুপে। এখানে মাত্র 2টো গ্রুপ ওপেন করা হচ্ছে, সব গ্রুপ ওপেন করা হয় না। ঠিক আছে, সব গ্রুপ ওপেন করা হয় না। আর তোমরা যারা কমিউনিটিদের মধ্যে রয়েছো, সেখানে তোমরা আর অন্য কোনো কিছুই দেখতে পাবে না।
মানে শুধুমাত্র দেখবে যে একজন অ্যাডমিন মেসেজ করছে, বা ওখানে হয়তো 2 জন 3 জন বা 4 জন অ্যাডমিন রয়েছে, তুমি ওইটুকু শুধু দেখতে পাবে, কিন্তু ওই গ্রুপেই সবকিছু আসবে। দেখো তোমার ওই ক্লাসের লিঙ্ক বা যা কিছু, যে কোনো রকম ইনফরমেশন সবকিছু আসে ওখানে, ঠিক আছে। আর নেক্সট যেটা বলার, যে আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না। আবারও বলছি, সিডিপি ক্লাস আমাদের দুটো জায়গাতে, বোথ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সব ক্ষেত্রে কিন্তু স্পেলিং মিস্টেক হলে অসুবিধা নেই, মানে খুব একটা যদি না হয়, ঠিক আছে। ডেস্টিনেশন তুমি যদি বানান DISTWINX তাহলে মাস্টার জি MASTQPTRX লিখবে, তো এরকম এতটা মিস্টেক হবে? আমি অনেক বেশি করে বলে দিয়েছি, তাই তো? তা তো তোমার কাছে যাবে, মিস্টেক হলে অসুবিধা নেই, তোমার কাছে যাবে। কিন্তু অ্যাটলিস্ট পাঠালাম ডেস্টিনেশন মাস্টার জি, আর তুমি পাঠিয়ে দিয়েছো আই এম দ্য বেস্ট, তাহলে তোমার কাছে যাবে না, তুমি সেটা যতই সঠিক লেখো না কেন, ঠিক আছে। অ্যাটলিস্ট বোঝা যাবে যে হ্যাঁ তুমি ক্লাসে ছিলে। আর দেখবে তোমাদেরকে অনেকে মেসেজ করে বা ফোন করে হয়তো বলছে যে আমি না ক্লাসটা করতে পারিনি, আমাকে একটু যদি সিক্রেট কোডটা বলো। কারণ যারা ইয়ে গ্রুপে মেসেজ শেয়ার করেছো, তাদেরকে মূলত এরা টার্গেট করে। আমি আমি তুমি কি করবে না করবে ও তো আমি ঠিক করে দিতে পারি না, আমি বলবো যে পাঠিও না। মানে এটা করে তুমি একটা ভালো মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেবে, এই আর কি, আর কিছু না। আমি তো বললাম যে পাঠাও, কোনো অসুবিধা নেই, স্পেলিং এ অসুবিধা হবে না, বললাম তো অসুবিধা হবে না, ঠিক আছে। আর যেটা বলার, যে এই সিক্রেট কোড গুলো আর কি তোমাদেরকে রিকোয়েস্ট করতে পারে, কেউ পার্সোনালি মেসেজ করতে পারে, আমি বলবো পাঠিও না। এবার বাকি দায়িত্ব তোমার। আমার এইটা সাজেশন থাকলো যে পাঠিও না। প্রত্যেকটা ক্লাসে কম বেশি এমসিকিউ ডিসকাশন হবে, ঠিক আছে। কোনো ক্লাসে দেখবে হয়তো 25-30টা হচ্ছে, কোনো ক্লাসে হয়তো বা 10টা হচ্ছে, কিন্তু কম বেশি প্রত্যেকটা ক্লাসে যে টপিক পড়ানো হবে তার উপর এমসিকিউ হবে। এছাড়া আলাদা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। মানে এই যে ক্লাসগুলো যেগুলো রুটিনে আসছে, এগুলো সব রেগুলার ক্লাস, কিন্তু এই বাদ দিয়েও আলাদা করে প্র্যাকটিস ক্লাস আছে প্রত্যেক সপ্তাহে। সাবজেক্ট ওয়াইজ একটা করে প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাস মূলত এমসিকিউ। মানে ধরো কোনো দিন যে হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস আছে, টার্গেট থাকে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা আমাদের ক্লাস হয়, 90 মিনিটে 90টা কোশ্চেন, 90 মিনিটে 90টা কোশ্চেন। কোনোদিন বা ইংলিশ আসবে, তো কোনোদিন আবার দেখবে সিডিপি আসছে, তো কোনোদিন আবার এনভায়রনমেন্ট, কোনোদিন আবার তোমার জিওগ্রাফি আসছে, তো কোনোদিন আবার ফিজিক্যাল সায়েন্স আসবে। তো প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। তুমি যেদিন থেকে জয়েন করবে দেখবে সেই সপ্তাহ থেকে তোমার কাছে প্র্যাকটিস ক্লাস আসছে, এরকম ব্যাপারটা। আর যেটা বলার, যে এই ইয়েগুলো প্র্যাকটিস ক্লাসগুলো মূলত এমসিকিউ। এবার প্র্যাকটিস ক্লাসগুলো এর ক্ষেত্রে মানে সব ক্ষেত্রে ফ্যাকাল্টি আলাদা থাকবে। মানে যিনি তোমাকে রেগুলার ক্লাস করাচ্ছেন তিনি প্র্যাকটিস ক্লাস নেবেন না, ব্যাপারটা এরকম। আবারও বলছি, সব ক্ষেত্রে ফ্যাকাল্টি আলাদা থাকবে। ধরো আজকে হিস্ট্রি টিচার ক্লাস করলেন, তিনি তার ক্লাসের কিছু এমসিকিউ করাচ্ছেন অবশ্যই, কারণ হিস্ট্রি স্যার যিনি আজ ক্লাস করাবেন তিনি রেগুলার ক্লাস করাবেন, তো ইনার দায়িত্ব কিন্তু টপিক গুলোকে শেষ করা, মূল দায়িত্ব টপিক, মূল দায়িত্ব কিন্তু এমসিকিউ নয়। তো ইনি টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, যেভাবে স্যার বললেন যে আমরা টপিক ওয়াইজ যাবো, এক একদিনে 2, 3টে বা 4টে, যেরকম যা হবে ছোট বড় আমরা কমপ্লিট করবো, এবং তার রেসপেক্টে কোনোদিন বা 5টা, কোনোদিন 10টা, 15টা, 20টা বা 4টে টপিক মিলিয়ে হয়তো 30টা কোশ্চেন হলো, কি 40টা কোশ্চেন। এটা টপিক রিলেটেড বা টপিক ওরিয়েন্টেড। কিন্তু যেটা প্র্যাকটিস ক্লাস বলছি, সেখানে কিন্তু ওভারঅল, যে ধরো বলা হলো আজ শুধুমাত্র এনসিয়েন্ট হিস্ট্রির উপরে কোশ্চেন থাকবে, বা কাল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর কোশ্চেন থাকবে, পরশুদিন হলো বলা হলো টেন্স, ভয়েস টেন্স আর ন্যারেশনের উপর কোশ্চেন থাকবে, এই ব্যাপারগুলো। অর্থাৎ সবকিছু এরকম স্পেসিফিক তোমার কাছে আসবে। আর যেরকম বলছি সেরকম এই ব্যাপারগুলো আমি রবিবার যে ক্লাসটা রয়েছে অঙ্কের ক্লাস, সেখানে আমি আরো ডিটেলসে জানিয়ে দেবো, এবং পুরো ডিটেলসে মানে লিখিত আকারে, রিটেন আকারে তোমাদের কাছে আমি জানিয়ে দেবো। এখন যা কিছু আমি মুখে বলছি, কিন্তু রিটেন আকারে জানিয়ে দেবো। শুধু একটাই কথা বলবো, যে অগাধ বিশ্বাস রাখো নিজের উপর, আর ভীষণভাবে কনফিডেন্ট থাকো। কারণ এই জায়গাটা যদি তুমি ঠিক না করতে পারো, অর্থাৎ নিজের মাইন্ডসেট না তৈরি করতে পারো, তাহলে তুমি যে কোনো রকম সামান্য ফ্যানের হাওয়া হলেও তোমার মনে হবে যে আমি উড়ে যাচ্ছি, আমি এদিক ওদিক হয়ে যাচ্ছি। কিন্তু যদি কংক্রিট থাকো, তাহলে দেখবে যে তুমি একটা সময় গিয়ে ঝড়ের বিপরীতে দাঁড়াতে পারছো। আর ঠিক তারাই, মানে আমরা যাদেরকে চিনি জানি, যাদেরকে আমরা সেলিব্রিটি বলি,
এই ব্যক্তিত্বগুলো সব এরকম। নিয়ে থাকলে আমাকে একবার, এই যে সেই একই জিনিস, যেটা বারণ করলাম সেই জায়গাটা হয়ে যাচ্ছে, সেই জায়গাটা হয়ে যাচ্ছে, এগুলো করবে না। এটা আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকলো, বাকি দায়িত্ব তোমার, যে এগুলো শেয়ার করবে না। কারণ এই ছেলে মেয়েগুলো ক্লাস করছে না, আমি বলছি এরা কখনই করে, এরা যখনই দেখো তুমি গ্রুপে ফিডব্যাক শেয়ার করা হচ্ছে তখন জানে, কারণ এরা জানে বা বুঝে গেছে যে আচ্ছা ফিডব্যাক যখন শেয়ার করছি এরপর তাহলে কোড শেয়ার করবো। তো যখন ফিডব্যাক শেয়ার করা হয় তখন এই লিঙ্কটাকে ডিঅ্যাক্টিভেট করতে হয়। দেখবে ফিডব্যাক শেয়ার করার টাইমে তুমি চাইলেও গ্রুপে রিজয়েন করতে পারবে না। ঠিক আছে, তো আমি বলবো এইগুলো করো না, এটা না করাটাই ভালো। বাকি দায়িত্ব তোমার থাকলো। আগামীকাল যেটা বললাম সিডিপি ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, বাংলায় যেটাকে বলে শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, ম্যাডাম থাকবেন। অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে, ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে এবং 9:30 পর্যন্ত যেরকম হয় সেরকম ক্লাস চলবে। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখছি। বেশ কিছু পয়েন্ট ওই প্রথম দিনের ক্লাসে গুলো বাকি ছিল, ওগুলো শেয়ার করা হয়নি, মানে আজকে পেন ট্যাবলেটটাতেই অসুবিধা রয়েছে একটু, তার জন্য আজ আর হচ্ছে না, আমি আর ওই জন্য এগুলোকে আর যাইও নি। কালকে যদি হয়ে যাবে কালকে একবার শেয়ার করে দেবো। 14 তারিখের ক্লাসটা আমি আশা করি পারিনি, নেট শেষ হয়ে গেছিল। আমি জানিয়ে দেবো যে যদি বিগত কোন একটা ক্লাসে মিস হয়ে যায় আমি সেটা তোমাকে সুযোগ দিয়ে দেবো, বা তোমাদেরকে সুযোগ দিয়ে দেবো যে সেই ক্লাসের রেকর্ডিংটা বা পিডিএফ নোটস আর একবার পাবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। আমি আগামীকাল জানিয়ে দেবো। ঠিক আছে, আগামীকাল ক্লাসে আমি জানিয়ে দেবো যে বিগত কোনো একটা ক্লাস বা কোনো দুটো ক্লাস তুমি মিস করে গেছো, সেটা যেন তুমি আবারও পাও, সেই ব্যবস্থা আমি করে দেবো। আর কোনো অসুবিধা নেই তো? নেট শেষ হয়ে গেছিল, তারপরে ইয়ে নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি দেখতে পাইনি, অনেক কিছু অসুবিধা ছিল, তাই না? এই ব্যাপারগুলো দেখো, একটা জিনিস আমি একটা লাস্ট লাইন বলে শেষ করছি। তুমি দেখবে তুমি কোনো কিছু অ্যাচিভ করেছো না, তার জন্য কোনো কারণ হয় না। তুমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, আমি ধরলাম এটা তোমার একটা অ্যাচিভমেন্ট। বা তুমি ধরো খুব ভালো গান গাও, কোথাও খুব ভালো পারফর্ম করেছো, সেখান থেকে কিছু না কিছু পেয়েছো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে তোমার কাছে এরকম কোনো এক্সকিউজ নেই যে এই কারণে আমি ভালো হয়েছি, কিন্তু তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারোনি। সেটা খুব ছোট ঘটনা হতে পারে, খুব বড় কিছু হতে পারে। তুমি স্কুলে টাইমলি পৌঁছাতে পারোনি, তুমি ঠিকঠাক টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারোনি, তার জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। এর জন্য তোমার কাছে হাজার একটা কারণ আছে, কিন্তু সঠিক টাইমে তুমি ট্রেন ধরতে পেরেছো, এর জন্য তোমার কাছে কোনো কারণ নেই। আচ্ছা একটু জানাবে তো যে তুমি আজকে সঠিক টাইমে ট্রেনটা ধরতে পেরেছো, তোমার ট্রেন মিস হয়নি, কোনো কারণ আছে? ট্রেন তোমার মিস হয়নি, তুমি টাইমলি ট্রেনে উঠতে পেরেছো, বা টাইমলি তোমার অফিসে পৌঁছে গেছো, বা টাইমলি তুমি খেয়ে নিতে পেরেছো, এর জন্য কোনো কারণ আছে? কিন্তু তুমি করতে পারোনি, তুমি কোনো কিছু পাওনি, এর জন্য তোমার কাছে প্রচুর কারণ আছে। তো ওই যে যেটা বলছিলাম, যে স্যাটিসফ্যাকশন নেবে না, কোন একটা জায়গায় দাঁড়িয়ে তুমি স্যাটিসফ্যাকশন নিলে তুমি শেষ হয়ে যাবে। এগুলো বিশ্বাস না হলে আমি বলবো অ্যাপ্লাই করে দেখো। মোটামুটি এখন থেকে স্যাটিসফ্যাকশন নিলে তোমার বয়স 40-45-এ পৌঁছালে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, লাইফের মোটামুটি চলো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর বাকিটা যেটা রয়েছে এবার মনে হচ্ছে তোমাকে টেনে বেরোতে হচ্ছে, বোঝা একটা। আবারও বলছি, লাইফ সুন্দর, এটাকে সেইভাবে সাজাও, সুন্দর করে তাকে পুষ্টি দাও, তাকে সুন্দর করে রাখো, গুছিয়ে রাখো, তাকে মাঝে মাঝে সুন্দর করে সাজাও, তাকেও মেকআপ করো। আবারও বলছি, লাইফ সুন্দর। পিডিএফ দেরি হতে পারে কিন্তু যাবেই তোমার কাছে, রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস দেরি হতে পারে, আজ রাতে না গিয়ে কাল সকালে যাবে, সকালে না গিয়ে দুপুরে যাবে, কিন্তু তোমার কাছে যাবেই। 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা লেট হতে পারে, কিন্তু তোমার কাছে যাবেই। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে, যদি মনে হয়, অ্যাপ্লাই করার চেষ্টা করো। থ্যাংক ইউ, গুড নাইট।